ডেইলি সকাল 10টার আগে এইখানে এসে বসে থাকিস কেন রিদি? এলাকার মানুষ যেতে আসতে দেখতে পায় তোকে। কথাটি বলে পাশের প্লাস্টিকের ছোট্ট টি টেবিলে নাস্তার ট্রে রাখলেন সুলতানা বেগম। ইয়ারফোন কান থেকে সরিয়ে রিদি মুচকি হাসিটা আড়াল করে বলল, সকালের রোদ গায়ে লাগাতে বসি আম্মু। সকালের রোদে অনেক উপকার আছে, ভিটামিন ডি পাওয়া যায়। তোদের এখনকার মাইয়াদের আরো কত ঢং বাইর হবে। বলে সুলতানা বেগম চলে গেলেন। পিছু থেকে মুখ ভেঙচি করে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল রিদি। মোবাইলে তাকিয়ে দেখে নিল ঘড়িতে এখন 9:40। এখনই মানুষটা চলে আসবে। রিদি বসে আছে দোতলার বারান্দাটায়। জায়গাটা অনেক আঁটোসাঁটো। সে রোজ চেয়ার নিয়ে এসে বসে পাশের ছোট্ট একটি প্লাস্টিকের টেবিলেই বই রাখে, যেন রোদে বসে পড়তে এসেছে সে। বারান্দার দুই পাশে 2টা টবে ফুল গাছ আছে, সাদা ফুলও ফুটেছে। বারান্দার উত্তর পাশ ঘেঁষে গ্রিলের কাছে এসে থেমেছে পেঁপে গাছ। পেঁপের ফলটা সে খুব একটা পছন্দ করে না, তবে এই গাছটির জন্যই চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় ভোরবেলায়। তখন ভীষণ ভালো লাগে হৃদির। এখান থেকে গ্রামের মূল রাস্তা আর মহামায়া নদী দেখা যায়। বাড়ির উঠানের পরেই একটি পাঁচিল, এরপরেই রাস্তা, আর রাস্তার ওপারে মহামায়া নদীটি। সে যেহেতু দোতলার বারান্দায় বসে আছে, তাই এখান থেকে দেখা যায় সবকিছু। এই রাস্তাটি এসেছে তাদের উপজেলা শহর মহুগঞ্জ থেকে। নদীর নামেই এই নামকরণ করা হয়েছে। সে দাদার থেকে শুনেছিল মহুগঞ্জ শহরটি নদীর পাড়ে হয়েছে, কারণ নদীপথে আগে বাণিজ্য হতো। ঘড়িতে ঠিক 9:49 হৃদয়ই দেখতে পেল মানুষটিকে। সাদা শার্ট ইন করে পরা, হাতা গোটানো, লম্বা কালো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে যেন একরকম বিষণ্ণতা অথচ দৃঢ়তার ছাপ। হৃদয়ের হৃস্পন্দন বেড়ে যাচ্ছে ক্রমশ। মানুষটা কেমন যেন অন্যরকম। আজকাল দেখলেই মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে। কেন এমন হয় হৃদি জানে না, শুধু জানে ওনার ব্যক্তিত্বের কথা বলার ধরন সবকিছু ভীষণভাবে মুগ্ধ করে হৃদিকে। তিনি বাড়ির ঠিক সামনে চলে এসেছে, ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছেন। হৃদি হিপনোটাইজ হয়ে তাকিয়ে থেকে বসা থেকে কখন যে দাঁড়িয়ে গ্রিলের কাছে চলে গেল টেরই পেল না সে। যতক্ষণ দেখা যায় অহন স্যারকে, ততক্ষণ তাকিয়েই রইল মোহবৃষ্টি হয়ে। ক্ষীণকাল পর দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চেয়ারে বসে যায় সে। নিজের নাজুক অবস্থা যেন বুঝতে পারছে হৃদি। দিনকে দিন ভীষণভাবে মানুষটির প্রতি ঝুঁকে যাচ্ছে সে। এই ঝুঁকে যাওয়া, এই আগ্রহ, এই ভালো লাগার নাম কি সে কি দেবে? ভালোবাসা? কিন্তু তা কিভাবে সম্ভব? তার পরিবার কি মানবে? এই সমাজ কি মানবে? স্যারের সব কিছু জানলে আত্মীয় স্বজন তো কথা বলতে পিছু হটবে না। হৃদি রোজকার মতো আজ আবার নিজেকে আচ্ছা করে শাসন করতে শুরু করলো। এসব পাগলামি তার ছাড়তে হবে, বাড়াবাড়ি বন্ধ করতে হবে। এ হয় না, কোনোভাবেই হবে না। উল্টে কলঙ্ক লাগবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের সঙ্গে নিজের এত অঙ্গীকার সন্ধি সবই ভেঙে গেল বিকেল 3টায়, যখন স্কুল ছুটি হয়। ঠিক গ্রিলের কাছে এসে দাঁড়িয়ে গেল রিধি। তাকিয়ে রইল ওই উত্তর দিকে নদীর কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতি কদম গাছটির দিকে। এতটুকু যে এখান থেকেই দেখা যাচ্ছে, ওই দিক দিয়েই আসবেন অন স্যার। হৃদির হৃদয়ে আলোড়ন তোলা মানুষটি। ছাত্রছাত্রীরা বুকে বই চেপে ধরে, কেউ পিঠের ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে। হৃদির চোখ কেবল একটি মানুষকেই খুঁজছে। ক্ষীণ সময় পর দেখা গেল মানুষটিকে। হৃদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল, কিন্তু মন ভরে দেখতে পারল না কিছু। পিছু থেকে বেরসিক সেই একটি সুর ভেসে এলো। কি দেখতাছিস এভাবে দাঁড়িয়ে? কেঁপে উঠে ফিরে তাকায় রিধি। মা এসে দাঁড়িয়েছেন পেছনে। নিজেকে দ্রুত সামলে নিয়ে মুচকি হেসে বলল, বাচ্চাদের দেখছিলাম, প্রাইমারি স্কুলের জীবন কত সুন্দর। জোয়ান মাইয়া এত বারান্দায় এসে উকিঝুঁকি না দেওয়াই ভালো। সারাদিন শুধু বারান্দা আর বারান্দা। আমার ঘরের ভেতর সারাদিন দম বন্ধ লাগে। বলে রিধি রুমের দিকে চলে গেল। রিধি যে ভীষণ বাজেভাবে নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সেটা টের পেলেই পর কয়েকদিন। বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় পরের 3 দিন রিধি ভীষণ অস্থির দিন কাটালো। শুক্র শনিবারে তো এমনিতেই ছুটি থাকে, টানা 3 দিন স্যারকে দেখতে পেল না সে। শনিবার ভোরে সে নিজের অজান্তেই যেন বারান্দায় গিয়ে বসলো। রাস্তা দিয়ে তাকিয়ে রইল আনমনে। একটা কবিতা
কথা মনে পড়ল হৃদির। আজ প্রথম কবিতাটির মর্মার্থ অনুবাদন করতে পারল সে। আগে ভাবতো এটা কেমন কথা, 1 কোটি বছর হয়ে তোমাকে দেখিনি। মানুষ তো 1 কোটি বছর বাঁচে না, কিন্তু আজ সে সঠিক বুঝতে পারছে 1 কোটি বছর হতে যে বড়জোর 2-3 দিন সময় লাগে। হৃদি মোবাইলটি বের করে মহাদেব সাহার কবিতাটি গুগলে সার্চ দিল, তারপর পড়তে লাগলো মন্ত্রমুগ্ধের মতো। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর, কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল। তোমাকে একটিবার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাটা তার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। কবিতাটি পড়তে পড়তে হৃদির বুকটায় কেমন যেন চিনচিন এক ব্যথা শুরু হলো। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, কান্না যেন দলা পাকিয়ে এলো গলার কাছটা। কবিতার প্রতিটি কথা কি তার মনের সুপ্ত কথা নয়? হৃদি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠল, যেন এখনই পাখির মতো উড়ে চলে যেতে ইচ্ছা করছে মানুষটির বাড়ির চালে, বারান্দায়, জানলার পাশটায়, তারপর নয়ন ভরে দেখবে ওকে। কিন্তু পরের দিন আবারই নিজের ভার্সিটি যেতে হলো তাকে। জরুরি ক্লাস ছিল, তবে পুরো ক্লাসেই মনোযোগ নেই। বান্ধবীদের সকল কথা, রসিকতা কিছুই যেন মাথায় ঢুকছে না ওর। সবই যেন সমাবেশের কিংবা ব্যস্ত মাছের বাজারের কথাবার্তাগুলো, যেগুলো কানের পাশ দিয়ে চলে যাবে, আলাদা করে গুরুত্ব দিতে হবে না। হৃদির দুপুরের দিকে মনে হলো আজ ভার্সিটিতে না এলে কি এমন হতো। মানুষটা স্কুলে গিয়েছে, সে বারান্দায় বসে থাকলেই তো দেখতে পেত, কিংবা এখন চলে গেলেও তো স্কুল ছুটির পর দেখতেও পাবে। কিন্তু না, হৃদির ভেতরে কেউ যেন প্রচণ্ড জেদ করেছে। ক্লাসেও আজ পাঠিয়েছে সে। তার কথা হলো, একজন মানুষের জন্য তুই ক্লাস বাদ দিবি কেন? তোর মা বাপ কি এই জন্য জন্ম দিয়েছে যে পড়ালেখা বাদ দিয়ে অন্য ছেলেকে দেখতে হবে? এখন পুনরায় ভেতর থেকে বলছে, সে তোর কে হয়, জামাই লাগে? তুই কেন অর্ধেক ক্লাস করে বাসায় দৌড়াবি তাকে দেখার জন্য? হৃদি প্ররোচিত হয়ে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে বিকেলে ফিরল সে। ভার্সিটিটা দূরে বলেই আস্তে আস্তে প্রায় 4টে। সে রিক্সা নিয়েই ফিরছিল। অহন স্যারের বাড়ির ঠিক সামনে এসে কে যে হলো হৃদির, তা ভেতর চেয়ে সেই যুক্তিবাদী সত্তা বাজেভাবে হেরে গেল। কবিতার সেই লাইনের মতো অন্য সত্তা যেন বলে উঠল, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকুই পেল। ভাড়া চুকিয়ে রিক্সা থেকে নেমে গেল হৃদি। মোবাইলের সেলফি ক্যামেরাটা খুবই সচেতনভাবে নিজেকে দেখে নিল সে। পিঠে বইয়ের ব্যাগ, পরনে ব্লু কালারের বোরখা আর মাথায় স্কার্ফ। সে অহন স্যারের বাড়ির রাস্তা দিয়ে ঢুকলো। বাড়িটি খুবই শান্ত এবং নীরব। বাঁদিকে পুকুরঘাট, রাস্তার দুই পাশে নানান প্রজাতির গাছ, উঠানের এক পাশে বাগান, বাহারি ফুল ফুটে আছে সেখানে। দেখলেই মনে হয় একজন রুচিশীল মানুষের বাড়ি এটা। বারান্দায় একটা চেয়ারে বসা ছিলেন সাজেদা বেগম, বয়স্ক অসুস্থ মানুষ তিনি। তার দিকে আগ্রহী চোখে তাকিয়ে আছেন। গ্রিলটা খুলে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করল সে। সঙ্গে সঙ্গে পাশের রুম থেকে বের হয়ে এলেন অহন স্যার। কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে মানুষটির দিকে তাকিয়ে রইল হৃদি। একটা ট্রাউজার আর পাতলা গেঞ্জি পরনে, লম্বা চুলগুলো খানিক এলোমেলো। সাজেদা বেগম তার পরিচয় জিজ্ঞাসা করার আগেই অহন স্যার বললেন, আরে রিদি যে, কি মনে করে এদিকে বসো। রিদি নাকি? আমি তো চিনতেই পারি নাই, বড় হইয়া গেছে মাইয়াটা। হৃদি লাজুক হাসে বলল, আসলে জলের তেষ্টা পেয়েছিল, তাই ভাবলাম পানি খেয়ে যাই, আর আন্টিকেও দেখে গেলাম। ভালো করছো, বাথরুমে যাইতে হইলেও যাও। স্কুল কলেজে যাইতে আসতে প্রস্রাব পাইলে লজ্জা পাইবা না, এগুলো লজ্জা শরমের কিছু না। হৃদি সত্যি বাথরুমে গেল, যেন ওরা ভাবে শুধু পানি খেতে না, এটার জন্য এসেছে। কোনো সন্দেহ যেন না আসে। সে বাথরুমে গিয়ে আয়নায় খানিকক্ষণ নিজেকে দেখে বের হয়ে চলে এলো। বসলো এসে সাজেদা বেগমের সামনে চেয়ারে।
অহন জগ আর গ্লাস নিয়ে এলো। হৃদি লাজুক হেসে বলল, স্যারকে কষ্ট দিচ্ছি এসে। এগুলো ব্যাপার না। বলে সে জল ঢেলে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল না। অহন গ্লাস হাতে ঝুঁকে দাঁড়িয়ে আছে। হৃদি ওর চুলের দিকে তাকালো। কালো কুচকুচে লম্বা চুলগুলো একেবারে তার নাকের কাছে চলে এসেছে। কেমন এক মিষ্টি ঘ্রাণ এলো তার নাকে। গ্লাসটি আনার জন্য হাত বাড়াতে গিয়ে বাঁধল বিপত্তি। কেউ যেন তার হাতটা ধরে আটকে আছে। মনে হচ্ছে গ্লাসটা আনার সময় যদি ওনার হাতের সঙ্গে স্পর্শ লেগে যায়। জলের তেষ্টা এবার সত্যিই পেল। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল হৃদির। হাত বাড়িয়ে গ্লাসটাই ধরল সে। কি হলো রিদি, তুমি কাঁপাকাঁপি শুরু করলে কেন? হৃদির লজ্জায় এবার কান গরম হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে গ্লাস এনে এক চুমুকে সবটুকু জল খেয়ে ফিরিয়ে দিল গ্লাসটা। তুমি বসো, আমি চা বসিয়েছি। না স্যার, তা লাগবে না, আমি তাহলে যাচ্ছি। এই বসো মাইয়া, এত তাড়াহুড়োর কি হয়েছে? বসো, চা খাইয়ে যাও। মানে স্যার আমার জন্য চা জল দিয়ে আনবে? তোকে দিব? মেহমান আসলে চা জল দিবটাকে? সে যদি বিয়া শাদী না করে তাইলে সব তো তারই করণ লাগবো। অহন জগ আর গ্লাস নিয়ে তাড়াতাড়ি মায়ের সামনে থেকে বিদায় হয়ে গেল। সাজেদা বেগম মিটমিট করে হেসে বললেন, টাইট হইয়া বইসা আছে, সে বিয়া করবেই না। বাড়ির সব কাজ করে, এই যে উঠান সহ ঝাড়ু দেয়, সকালে রান্না বান্না করে খেয়ে স্কুলে যায়, আইসাও সেম। তারপরেও বিয়ার নাম নিব না। হৃদির কি বলা উচিত সে ঠিক বুঝতে পারছে না। সে অস্বস্তিতে আঙুল ফুটিয়ে বলল, ও স্যার একা একা সব কাজ করেন? হ, সব কাজ, ঘর থেকে বাইরই হয় না। নামাজও ঘরে পইরা নেয়, মাঝে মধ্যে শুধু মাগরিবের নামাজ পড়তে বাইরে যায়। হৃদির হৃদয়ে যেন মমতার ঢেউ খেলে গেল। মনটা বলে উঠল, আহারে, মানুষটা মহিলাদের মতো কাজের জন্য বাড়িতেই সারাক্ষণ থাকতে হয়। সাজেদা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বললেন। অহন আমারে পানি দিয়া যা। অহন শুনতে পেল না। হৃদি আমতা আমতা করে বলল, পান সুপারি কোথায় বলুন আন্টি, আমি এনে দিচ্ছি। না না, তুমি বসো, ও আইনা দেবে। আচ্ছা, আমি ওনাকে বলছি গিয়ে। বলে হৃদি উঠে চলে গেল। বারান্দা ধরে এগিয়ে চুলোর আগুনের শব্দ শুনে রান্নাঘরে এলো। অহন চুলোর সামনে। পুরুষ মানুষকে রান্নাঘরে দেখতে কি যে বিশ্রী লাগে হৃদির। সে ক্ষীণ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। পিছে থেকে ওনাকে দেখতে ভীষণ ভালো লাগছে তার। তার থেকে কি খুব বেশি লম্বা উনি? না, এটা এর আগে না তো কখনো খেয়াল করেনি হৃদি। সেও তো একেবারেও খাটো নয়। ভাবনায় ব্যাঘাত ঘটালো অহন। আরে তুমি এখানে কেন, কোনো দরকার? হৃদি শুকনো ঢোক গিলে বলল, আন্টি পানের জন্য ডাকছেন আপনাকে। ও, সুপারি তো কাটা নেই, গিয়ে বলো আসছি। কাটা সুপারি আনলেই পারেন, আপনার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তা আনি, তবে গতদিন বাজারে গিয়ে কাটা সুপারি পাইনি। ও আচ্ছা, সুপারি কোথায় আছে বলুন, আমি বানিয়ে দিচ্ছি আন্টিকে। আরে না, তুমি গিয়ে গল্প করো আম্মুর সাথে। তাছাড়া চা বসিয়েছি, সে ভুলে গেছে। চা খাওয়ার পরই না পান খাবে। ও হ্যাঁ, তাই তো। বলে হৃদি বারান্দায় গিয়ে আবারও ফিরিয়ে এসে বলল। তাও বলুন কোথায়, আমি বানিয়ে রাখলাম। অহন মুচকি হেসে বলল, সামনের রুমেই টেবিলে আছে। মুচকি হাসিটা হৃদির হৃদয়ে গিয়ে স্পর্শ করলো। সে সামনের রুমে গিয়ে সুপারি আর পান পেল পলিথিনের প্যাকে। পানদানি পেল ওই পাশে। এগুলো নিয়ে বারান্দায় গিয়ে বলল, আন্টি, স্যার তো বললেন আপনি চা খেয়ে পান খাবেন, আমি না হয় সবগুলো সুপারি বানিয়ে রেখে দিচ্ছি। এই মাইয়া, কি বলো এইসব? তোমার এগুলো করা লাগবো না, আয়সা বসো তো। সমস্যা নেই আন্টি। বানাইবেই যখন, তাইলে কিচেনের টেবিলটাই গিয়া আরামে চেয়ারে বইসা বানাইয়া না। যে আচ্ছা বলে চলে গেল হৃদি। চেয়ার টেনে বসে সুপারি বানাতে শুরু করলো। অহন তার দিকে তাকিয়ে বলল, চা কি এখানেই খাবে তুমি? তাহলে আম্মুকে নিয়ে আসি এখানে। আচ্ছা বলে মাথা নাড়ালো হৃদি। অহন গিয়ে মাকে নিয়ে আসলো। সাজেদা বেগম বসে ওর সুপারি বানানো দেখতে লাগলেন। অহন 3 কাপ চা বানিয়ে বিস্কুট আর চায়ের ট্রেটা করে এনে দিলেন। সেও বসলো চেয়ার টেনে। সুপারি পরে বানাও, চা নাও। তিনজনই চায়ের কাপ হাতে নিলেন। অহন চায় চুমুক দিয়ে বলল, আঙ্কেল তো অনেক দিন হয়ে গেল দেশে আসেননি, তাই না? আসবেন আর কবে? এই বছর আসবেন না আর? সাজেদা বেগম চায় চুমুক দিয়ে বললেন, ওর বাবা সৌদি থাকেন, তাই না? না, স্পেন থাকে। তাইলে তোমাদের নিল না কেন? ইউরোপ তো ফ্যামিলি নেওন যায়। আম্মুর ইচ্ছে নেই,
তবে আমার অনার্স শেষে স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ড পাঠানোর ইচ্ছা আছে। ওখানে আমার খালা থাকেন। ভালো ভালো, দেশে থাইকা কি হইব, এই দেশে কিচ্ছু নাই, বিদেশ যাও। অহন যুক্ত করে দিয়ে মাকে বলল, ওকে তো আমি ইন্টারে থাকতে টিউশনি পড়িয়েছিলাম। তখন একদিন বললাম ইন্টার শেষে IELTS দিয়ে চলে যাক, যেহেতু ফ্যামিলির বাইরে পাঠানোর ইচ্ছা। আন্টি আমাকে বলেছিল মেয়েটা এখন অনেক ছোট, অনার্স দিয়ে যাবে। এখন অনার্স দিতে দিতে দেখো বুড়ো হয়ে যাবে। সাজেদা বেগম ধমকের সুরে বললেন, কি যাতা বলিস, বাচ্চা একটা মেয়ে বুড়ো হইয়া যাবে কেন? নিজের চিন্তা কর, চুল পাইকা গেছে, কালার দিয়াও দেখা যায়। অহন মায়ের দিকে তার কটমট করে তাকালো। আমার দিকে এভাবে তাকাবি না, আমি তোর স্কুলের ছাত্রছাত্রী না। এবার রিধি খিলখিল করে হেসে উঠল। সাজেদা বেগম সাথে হাসলেন। একাকী বাড়িতে পুরো দিন একা বসে থেকে তিনি তেমন হাসির উপাদান পান না। চা পানের পর রিধি তাদের সাথে গল্প করতে করতে সুপারি কেটে দিয়ে বাসায় ফিরল। আসার সময় সাজেদা বেগম খুবই মিনতি করে বলে দিয়েছেন সে যেন মাঝে মাঝে এভাবেই তাদের বাড়িতে ওঠে। রিধিও কথা দিয়ে এসেছে সে যাবে। বাড়িতে ফেরার পর থেকে রিধি পুরো সন্ধ্যা পিছনে শুয়েই কাটিয়েছে। সুলতানা বেগম একবার এসে কপালে হাত দিয়েও দেখেছেন অসুখ এলো কিনা। বিকেলে দেরি হওয়ার কারণ এসে মাকে বলেছে বান্ধবীর একজনের বাড়িতে চলে গিয়েছিল, স্যারের বাসায় গিয়েছে বললে তেমন কিছু একটা হতো না। তবু রিধি অতি সাবধানে মায়ের কোনো সন্দেহ আসুক সে চায় না। বান্ধবীর বাসায় গিয়ে খারাপ কোনো বাতাস লাগিয়ে এসেছে কিনা সেটা এখন সুলতানা বেগম বোঝার চেষ্টা করছেন। রাত 9টার দিকে তাকে ঠেলে তুলে সুলতানা বেগম খাবার টেবিলে নিলেন। রিধি চুপচাপ খেয়ে এসে শুয়ে পড়ল। ঘুম আসার পূর্ব অবধি পুরো সময়টা সে গুটিসুটি মেরে শুয়ে শুধু অহনের কথাই ভাবছে। বড় ভালো লাগছে রিধির। বিকেলের প্রতিটি মুহূর্তের প্রতিচ্ছবি তার চোখে ভাসছে। হাত থেকে গ্লাস নেওয়ার মুহূর্তে কাঁপাকাঁপি করেছে কেন কথাটি স্মরণ করতেই মুখ লজ্জায় লাল হয়ে গেছে। কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে ওর। এইসব মধুর ভাবনার ভেতর দিয়ে সে ঘুমিয়ে এক মধুর স্বপ্ন দেখে ফেলল। দেখে বিকেলের মতো সে অহনদের বাসায় আছে। সাজেদা বেগম চা খেতে বলেছেন, সে চা বসিয়েছে গিয়ে। তখনই হঠাৎ অহন এসে তাকে পিছু থেকে জড়িয়ে ধরে চুলের নাক ডুবিয়ে বলল, রিদি, তোমার চুল এত এনার্জেটিক কেন বলো তো? এত লম্বা, ঘন কালো। রিধি মুচকি হেসে বলল, ছাড়ুন তো, চুল আবার এনার্জেটিক কি করে হয়? অহন তাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলল, এত জানতে হবে না তোমার। ঠিক আছে ছাড়ুন, রান্নাঘর রান্নাবান্নার জায়গা, এসব ঢঙের না। বলে সে মুচড়ি করছে। অহন ফিচেল হাসি দিয়ে হাতের বাঁধন আরো শক্ত করল। রিধি মুচড়ি আরো বাড়িয়ে দিল। এভাবে হঠাৎ ঘুম ভেঙে দ্রুত উঠে বসলো রিধি। গলার কপাল ঘেমে গেছে, শ্বাস প্রশ্বাসও ঘন। পানির পিপাসা পেল রিধি। উঠে গিয়ে পানি পান করে এলো সে। এরপর পুরো রাত এদিক ওদিক পাশ ফিরে কেটে গেল। ঘুম এলো না তার। পরদিন ঘুম ভাঙলো বেলা 11টায়। উঠে মোবাইলে টাইম দেখে সে অবাক হয়ে গেল। কিচেনে গিয়ে মাকে বলল, এত বেলা হয়েছে, আমাকে ডাক দাওনি কেন আম্মা? গতকাল থেকে কি জানি হয়েছে তোর, তাই ভাবলাম ঘুমা, উঠেই বা কি করবি। সে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ব্রাশে পেস্ট নিয়ে বারান্দায় এলো। মেজাজটাই খারাপ হয়ে গেছে রিধির। ওনাকে আজ ভোরে আর তার দেখা হলো না। এখন সে বিকেল 3টা অবধি অপেক্ষা করতে হবে। আজ উনি কি পরে এসেছেন? রিধির ধারণা আজ সাদা শার্ট ইন করে পরে এসেছেন। অহন স্যারের সবকিছু তার মুখস্থ কিনা। উনি একদিন টি শার্ট পরে আসেন, ও তো আরেকদিন শার্ট, মাঝে মাঝে পাঞ্জাবিও পরেন। রিধি বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে নাস্তাও করলো। এরপর পুরো দিনটা কাটালো একরকম অসহ্য যন্ত্রণায়। কখন 3টা হবে, অহন স্যারকে দেখা মিলবে, এভাবে আরও মাসখানেক চলে গেল রিধির। দিনকে দিন তার মস্তিষ্ক যেন অহন স্যারের দখল নিয়ে নিচ্ছে। এক পর্যায়ে সে নিজের সঙ্গে আপোষই করতে হলো। বুঝতে পারল নিজের কাছে আর মনের নিয়ন্ত্রণ নেই। সে ভীষণ বাজেভাবে এই মানুষটির প্রেমে পড়ে গেছে। তার ব্যক্তিত্বের গম্ভীর ভয়েসের সৌন্দর্যের ঠিক করলো একদিন গিয়ে অহন স্যারের সামনে দাঁড়াবে সে। নিজের ভালো লাগার কথা দুম করেই বলে দেবে। পরে যা হবে দেখা যাবে। পরের দিনই প্রকৃতি তার প্রতি সহায় হলো। সকাল 9:40 আকস্মিক বৃষ্টি নেমেছে। রিধি তখন বারান্দার চেয়ারে বসে অহন স্যারেরই অপেক্ষায়।
হঠাৎ বহু দূরে মানুষটিকে দেখতে পেল। বৃষ্টিতে ভিজে দ্রুত আসছেন তিনি। প্রথমে হাসিও পেল ওর, কিন্তু পরক্ষণে দ্রুত মায়ের রুমে গিয়ে বলল, বারান্দা থেকে দেখেছি অহন স্যার বৃষ্টিতে ভিজে দৌড়ে আসছেন। ছাতাটা দিয়ে আসি নাকি আম্মু? উনি পরে তো দিয়ে যেতে পারবে। ও আচ্ছা, তাইলে যা, তাড়াতাড়ি ছাতা দিয়ে আয়। রিদি ছাতা নিয়ে তাড়াতাড়ি ওড়না ঠিক করে মাথায় দিয়ে বাইরে বের হলো। অহন স্যার তখন একেবারে তাদের বাড়ির গেটের সামনে চলে এসেছে। সে মুচকে হেসে বলল, কি অবস্থা স্যার? ছাতা নিয়ে বের হতেন। বুঝিনি, হঠাৎ বৃষ্টি চলে এলো। তুমি কোথাও যাচ্ছ নাকি? না, আপনি ছাতার নিচে আসুন, আমাকে বাসায় দিয়ে ছাতা নিয়ে চলে যান। এত দূর এভাবে যেতে পারবেন না। হ্যাঁ, তা ভালো বলেছ। আমার আবার বৃষ্টির পানি মাথায় লাগলেই জ্বর আসে। বলে তিনি গেটের কাছে এসে ছাতা হাতে নিয়ে রিদির দিকে তাকিয়ে যেন কিছু একটা ভাবছেন। রিদি ওনার অস্বস্তি টের পেয়ে বলল, ঠিক আছে, আপনি ছাতা নিয়ে চলে যান, আমার মাথায় ওড়না আছে, চলে যাচ্ছি। না, তা হয় না, তোমাকে বাড়িতে দিয়েই যাই। বলে ছাতা তুলে ধরলেন। রিদির ছাতার নিচে আরো ঘনিষ্ঠ হয়ে এলো ওরা দুজন হাঁটতেও লাগলো। রিদি মাথা নুইয়ে হাঁটছে। স্যারের পায়ে চটি জুতো, উনি সব সময়ই এইরকমই জুতো পরেন। পায়ে জুতার ফিতায় সাদা দাগ পড়ে যায়। খুবই ধীর গতিতে হাঁটছেন তিনি। হয়তো জুতো থেকে কাদা পানি পিঠের দিকে উঠে যাবে, তাই রিদি মনে মনে ভাবছে, এখন কি তার সেই কথাটা বলার কি উপযুক্ত সময়? ভাবতেই ভয়ে কেমন যেন বুক কাঁপতে শুরু করলো ওর। খানিক এগিয়ে গিয়ে দেখা গেল সুলতানা বেগম দাঁড়িয়ে আছেন। অহন স্যার গেটের কাছে গিয়ে বললেন, যাও তুমি, আমি ছাতা আসার সময় দিয়ে যাব। তারপর সুলতানা বেগমের দিকে তাকিয়ে সালাম দিতেই তিনি জবাব দিয়ে বললেন, ভেতরে এসে বইসা যাও অহন, এসে চা খেয়ে যাও। না আন্টি, অন্যদিন আসবো। আরে আসো, মাথা টাথা মুইছা যাও, স্কুলের টাইম তো আসেই। রিদিও মায়ের সঙ্গে জোর দিয়ে বলল। না স্যার, সময় আছে, আসুন ভেতরে। অহন ইতস্তত করে ভেতরে এলো। সুলতানা বেগম মেয়েকে গামছা এনে দিতে বললেন। রিদি দ্রুত গিয়ে গামছা এনেও দিল। অহন মাথা মুছে ফিরিয়ে দিল গামছা। আসো, ভেতরে এসে বসো। না আন্টি, এখন যাচ্ছি। রিদি পুনরায় বলল। আসুন না, বসে যান। অহন ভেতরে এলো। তাকে বসতে দেওয়া হলো টিভি রুমের সোফায়। রিদি দাঁড়িয়ে রইল দরজার কাছে। সুলতানা বেগম ভেতরে গেলেন। তোমার মায়ের কি অবস্থা বাবা? এই তো আগের মতোই। আর হ্যাঁ রিদি, তুমি ওই দিন গিয়ে তো আর যাওনি। এদিকে আম্মুকে কি মায়া লাগিয়ে এসেছো। দুদিন পর পর তোমার কথা বলে। আর সুপারি কেটে দিয়েছিলে, সেগুলো নাকি অনেক চিকন চিকন হয়েছে। আমার সেরকম হয় না। বলে হেসে পেল সে। সুলতানা বেগম কিছু বুঝতে না পেরে মেয়ের দিকে তাকালেন। রিদি আমতা আমতা করে বলল, মাসখানেক আগে একদিন পানির পিপাসা পেয়েছিল, তারপর ভাবলাম তাদের বাড়িতে উঠে খেয়ে যাই। তখন আন্টিও সুপারির জন্য ওনাকে ডাকছিলেন, পরে আমি কেটে দিয়েছিলাম আর কি। ও আচ্ছা, বলিসনি তো আগে। খেয়াল ছিল না। আচ্ছা বাবা, বসো তুমি, আমি চা বানাইতেছি, চা খেয়ে যাবে। বলে চলে গেলেন। অহন রিদির দিকে তাকিয়ে বলল, বসো তুমি, দাঁড়িয়ে আছো কেন? রিদি গিয়ে সামনের সোফায় বসলো। একবার সে অহনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ওর মুখ আজ ক্লিন শেভ রিদি একদম পছন্দ করে না, অথচ এই মানুষটিকে ক্লিন শেভের দারুণ লাগছে। তবে এটা ঠিক, দাড়ি রাখা ফ্যাশন হলেও দাড়িতে সুন্দর লাগেও। প্রায় মানুষকে সে দাড়ি থেকে ক্লিন শেভে বেশি সুন্দর লাগতে দেখেছে। সে আজ ভালোভাবে আবিষ্কার করলো সেই মানুষটার দলে অহন স্যারও আছেন। তা কি অবস্থা তোমার? আর কবে যাবে আমাদের বাড়িতে? আচ্ছা, পরে ভার্সিটিতে যেদিন যাব উঠে আসব। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এত লজ্জা পাও কেন আজকাল? আমি বাঘ না ভাল্লুক? রিদির লজ্জা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে মুচকে হেসে মাথা নুইয়ে ফেলল। মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। এই অল্প সময়ে কি এত প্রশংসা দেখলেন আন্টি? কত কিছু শুনবে সেই তালিকা? রিদি সামনে চুলগুলো কানে গুজে ওড়না টেনে বলল, বলুন। তুমি অনেক লাজুক মেয়েরা ভালো। আজকালকার মেয়েদের লজ্জা শরম নাই। তোমার গালের মাঝখানে তিল, এ ধরনের মেয়েরা অনেক লক্ষ্মী হয়। এরা জামাই সোহাগী। আটকে গেল অহন, যেন সে এই শেষের কথা বলতে চায়নি। রিদি লজ্জায় মাথা নুইয়ে আছে। সে এক হাতে কপাল ঘষছে,
আর এক হাতে কামিজের কোণের অংশ টেনে অস্বস্তি আড়াল করতে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ চলে গেল তাদের। হৃদি মোটেও ওর হৃদয়ের কথা বলতে পারল না, বলার কথা সামনে বসে কল্পনা করতে পারল না। ভাবতেই তার কপাল গলা ঘেমে যাচ্ছে। প্রকৃতি তাকে যে সুযোগ দিয়েছিল সেটার ইতি টানলেন এসে সুলতানা বেগম। চা নিয়ে এসে টি টেবিলে রেখে অহনকে দিলেন, নিজে নিয়ে হৃদিকেও দিলেন। তিনজনই চায়ে চুমুক দিল। তারপর ক্ষীণ সময় নীরবতা ভেঙে সুলতানা বেগম বললেন, স্টুডেন্ট ভিসায় বাইরে যাইতে হইলে আইএলস এ এখন কত পাইতে হয় বাবা? 6 তো মাস্ট লাগবে আন্টি। 6.5 হলে ভালো, তবে ওয়ার্ক পারমিট ভিসায় 4.5এই হয়ে যায়। ওকে তো স্টুডেন্ট ভিসাতে পাঠাইবো, ওর খালা তাই কয়। 6 কি পাইবো ও? পাবে, তবে অনেক পরিশ্রম করতে হবে। হৃদির পড়ালেখার বিষয়ে খানিকক্ষণ আলাপও হলো, কিন্তু দীর্ঘ হতে দিল না অহন। স্কুলের সময় হয়ে যাচ্ছে বলে চলে গেল সে। এরপর পুরো দিন বৃষ্টির দিন, স্কুল ছুটির সময়ও। তখন হৃদি বারান্দায় তাকিয়ে দেখছে সে। অহন তাদের গেটের কাছে এসে বাড়ির দিকে তাকিয়ে হৃদিকে দেখতে পেয়ে বলল, ছাতা নিয়ে চলে যাচ্ছি। চলে যান স্যার। অহন চলে গেল। হৃদি তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরে 2 দিন শুক্র ও শনিবার ছুটির দিন। হৃদির 2 দিন ভেবে আরো দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক স্যারকে সে মনের কথাটি বলবেই। প্রায় 3-4 বছর থেকে সে একা একা পড়ছে। এভাবে আর কতদিন সে যে দ্বিধায় পড়ছে, যে সমাজ আর পরিবারকে ভয় পেয়ে আসছে। সেই ভয় তো তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রোজই তো একটু একটু করে আরো বেশি ভালোবেসে ফেলেছে মানুষটিকে। এবার মনের কথাটি তাকে বলে দিতেই হবে। তারপর স্যার রাজি হতে পারে, স্যারই সুন্দর কোনো সমাধান বের করতে পারবেন। কিন্তু কিভাবে বলবে ও? সামনে গেলে তো সব কথাই বলতে পারে না। ফোনে বলা যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যায়, কিন্তু এভাবে স্যারের প্রতিক্রিয়া কি হবে বোঝা মুশকিল। হতে পারে রেগে গিয়ে মেসেজ এনে মাকে দেখিয়ে দিল। কথাগুলো তাকে সামনাসামনি বলতে হবে, এটাই ভালো হবে। সে ঠিক করলো রবিবারে ক্লাস শেষে তাদের বাড়িতে যাবে এবং সেখানে স্যারকে কথাগুলো বলবে। পরক্ষণেই আবার মনে হলো সে হয়তো তখন গুছিয়ে বলতে পারবে না, সময় পাবে না। সেক্ষেত্রে কিছু কথা বলে যদি দেখে ওনার প্রতিক্রিয়া ইতিবাচক, তাহলে চিরকুটে বিস্তারিত আছে বলেও দিয়ে আসতে পারবে। তাহলে কি একটা চিঠি লেখা ফেলা দরকার? সেখানে মনের সমস্ত কথা লেখা থাকবে। হৃদির কাছে এই বুদ্ধিটাই ভালো মনে হলো। রাত জেগে একটা চিঠি লিখে নিল হৃদি। অনেকগুলো কাগজ ছিঁড়ে ফেলার পরই এই চিঠিটা গ্রহণযোগ্য হয়েছে হৃদির কাছে। রবিবারে সে ভার্সিটিতে সুন্দর একটা লং ড্রেস পরে গেল, খানিকটা সাজুগুজু করলো নানান প্রসাধনী দিয়ে। ফেরার পথে 3:30টার দিকে অহনের বাড়িতে উঠল ও। অহন তখন স্কুল থেকে ফিরে তার রুমে আরাম করছে। সাজেদা বেগমও নিচের রুমে। সে ওনার রুমে গিয়ে সালাম দিতেই বিছানা থেকে উঠে বসলেন তিনি। আরে হৃদি আসছো দেখতেছি, আসো বসো। হৃদি বিছানায় গিয়ে বসলো। তখন সাজেদা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার মা কেমন আছেন? ভালোই আন্টি। সেদিন নাকি অহন তোমাদের বাসায় উঠছিল, ছাতা নিয়েও আসছে। ছাতা না নিয়ে যাওয়ার শিক্ষা হাড়ে হাড়ে টের পাইছে হারামজাদা। তা তুমি আসছো, অনেক খুশি হয়েছি। না স্যার, বললেন আসতে আরেকদিন, ভাবলাম ছাতাও নিয়ে গেলাম, আপনাকেও দেখা হয়ে যাবে। ভালো করছো, যাও তো দেখো কি করতেছে, চাটা বসাক। হৃদি খুশি হলো, এটাই তো চাচ্ছিল। সে স্যারের রুমের দরজায় এসে নক দিল। কে? আসো। হৃদি দরজা খুলে দেখে অহন ইয়ারফোন কানে গুজে কিছু দেখছে। ও তুমি আসছো, আমি ভাবলাম পাশের বাড়ির কেউ। বলে সে উঠে বসলো। গেঞ্জি গায়েই ছিল, সেটার উপর টি-শার্ট পরলো। হ্যাঁ, ভাবলাম আন্টিকে দেখে যাব। ছাতা কিন্তু আমি দিয়ে এসেছি। ও, আমি ক্লাস থেকে এলাম এখন, আর ছাতার জন্য আসিনি। ভালো করেছো, বসো আম্মুর কাছে, চা বসাই। হৃদি শুকনো ঠোক গিল। এখনই তার কথাটি বলতে হবে, ভয় পেলেই চলবে না। বুক কাঁপছে হৃদি, তবুও সে ইতস্তত করে বলল, আরও একটা কাজে এসেছি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। অহন খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, তাই নাকি? আচ্ছা বলো। এখানে বলা যাবে? কেউ শুনবে না? না, মায়ের রুম থেকে শোনা যায় না। হৃদি আমতা আমতা করতে শুরু করলো। তার কপাল আর গলা ঘেমে গেছে। ওনার আঁচল দিয়ে মুছে নিল সে।
অহন তাড়া দিয়ে বলল, কি হলো, তোমাকে এত নার্ভাস লাগছে কেন? কি বলবে বলো? আমি আসলে মুখ দিয়ে আসছে না রিধির। সে অপারগ হয়ে বলল, আমার কাছে একটা কাগজ আছে, সব সেখানে লেখা আছে, আপনি পড়লেই হবে। পরে কল দিয়ে আমাকে উত্তরটা জানাবেন। অহন অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, চিঠি? বুঝলাম না, কি বলতে চাচ্ছ? আচ্ছা দাও, আমি দেখে পরে জানাবো। রিধি ব্যাগ থেকে চিঠিটা বের করেই বাড়িয়ে দিল। অহন পড়তে শুরু করেছিল। রিধির হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। সেই সাথে সাথে বলল, আমি এখন যাচ্ছি, অন্যদিন আসবো। বলে অহনকে কোনো সুযোগ না দিয়ে উঠে সাজেদা বেগমের দরজার কাছে এসে বলল, আন্টি, আমার একটু এখনই যেতে হবে, আম্মু ফোন দিয়েছে। কি বলো? চা খাইয়া যাও মাইয়া, তোমার মাকে আমার কথা বলো। না আন্টি, অন্যদিন আসবো, এখন যেতে হবে। বলে কোনো মতে পালিয়ে এলো বাইরে। রিধি চলে যাওয়ার পর অহন আর চিঠি পড়েনি। আসলে আজান দিয়েছে অনেক আগেই, তাই ভাবলো রিধি যখন চলে গেছে তাহলে আর চা বসাতে হচ্ছে না। পুকুর থেকে অজু করে এসে নামাজ শেষে বালিশ নিচ থেকে পুনরায় চিঠি বের করলো। স্যার, আপনি এই চিঠি পড়ছেন মানে হলো আমার মুখে এই কথাগুলো বলতে ব্যর্থ হয়েছি। মেয়ে হয়ে জন্ম নিলে বোধহয় এই একটা সমস্যা, সব কথা মুখ ফুটে বলা যায় না। আমিও কয়েক বছর থেকে পারিনি। আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন, খারাপ মেয়েও ভাববেন কিনা এটা নিয়ে চিন্তা হয়। তবুও কি করব বলুন, আমি অপারগ। আপনি আমাকে প্রায় 1 বছর পড়িয়েছিলেন। প্রতিদিন বাদ আসর নামাজ পড়ে আপনি আমাকে পড়াতে আসতেন। সময়টা নেহাত কম ছিল না। এই সময়টাতে আপনি আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। আপনার কাছে পড়তে বসলে আমার এত ভালো লাগতো কেন জানি না। আপনার রাশভারী পুরুষালী ভয়েস আমাকে ভেতরে কেন এত আলোড়ন তুলতো আমি জানি না। আপনি এসে টেবিলে বসতেন, মাথায় তখনও টুপি থাকতো। টুপিটা খুলে টেবিলে রেখে চুলে আঙুল চালিয়ে ঠিক করতেন। এই দৃশ্যগুলো যে কি ভীষণ মিষ্টি আমি বোঝাতে পারবো না। আর আপনার চোখ এত বিষণ্ণ, যেন সে সাক্ষী দিত এই মানুষটিকে বাইরে থেকে যত ভালো মনে হচ্ছে, ভেতরে ঠিক ততটাই তার কষ্ট। আমার ভীষণ মন কেমন করতো, ইচ্ছা করতো আপনার কষ্টের ভার আমিও ভাগাভাগি করে নেই, আপনার একাকিত্বের সঙ্গী হয়ে যাই। আমি লুঙ্গি পরা পুরুষ মানুষদের পছন্দ করতাম না। আপনি মাঝে মাঝেই লুঙ্গি পরে চলে আসতেন পড়াতে, আমার তাতেও ভীষণ ভালো লাগতো দেখে, অন্যরকম ভালো লাগতো। আমি ইন্টার শেষ করলাম, ভালো রেজাল্ট করলাম আপনার ভালো গাইডের ফলে। এরপর আপনি পড়ানো বাদ দিয়ে দিলেন। আব্বা আম্মাও ভাবলেন এখন আর স্যার রাখার প্রয়োজন নেই, কিন্তু আমার মন মানে না। আমি রোজ আপনাকে দেখতে চাই, নয়ন ভরে দেখতে চাই। তাই 2 বেলা দোতলার বারান্দা দিয়ে আপনাকে একটু দেখবো বলে চাতক পাখির মতো অপেক্ষা করি। না দেখতে পেলে আমার কেমন তেষ্টা তেষ্টা পায়, যেন আপনি চল। আচ্ছা স্যার, আমার এই ভালো লাগার নাম কি বলবেন? এখন আমার কি করা উচিত বলবেন একটু? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এত কিছু বুঝি না। আমি চাই সব সময় আপনাকে দেখতে, আপনার সঙ্গে থাকতে, আপনার একাকিত্বের সঙ্গী হতে। বাকিটা আপনার ইচ্ছা, আমাকে জানাবেন। ইতি আপনার প্রেমের ভিখারিণী। কাজী নজরুল ইসলামের গানের দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী। এই ভিখারিণীর মতো আমিও আপনার দুয়ারে দাঁড়িয়েছি। পুরো চিঠি পড়ে অহনের শরীর ঘেমে গেল। সে এক গ্লাস জল খেয়ে ফ্যানের সুইচ টিপে বসলো বিছানায়। ওদিকে লজ্জা আর ভয় অস্থিরতায় তার মাথায় যেন কাজই করছে না। দ্রুত হেঁটে হেঁটেই বাসায় ফিরল রিধি। পুরো সন্ধ্যায় রিধির প্রচণ্ড ভয় হচ্ছিল। একেবারে একা একটা চিন্তা মাথায় এসেছে। একবার মনে হচ্ছে আশ্চর্য, সে মেয়ে মানুষ এটা কি করে করলো? সে স্যার কি চিঠি দিয়েছে? কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো? ও কোনো বদনাম হয়ে যাবে না তো? এগুলো ভেবে হৃদির গালা বরাবর শুকিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে উনি এখনো কিছু জানাচ্ছেন না কেন? চিঠি পড়া তো কবেই শেষ। এইরকম নানান নেতিবাচক চিন্তায় তার সন্ধ্যা কেটে গেল। রাতের খাবার পর বিছানায় এসে মোবাইল হাতে নিয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর। মোবাইলের নোটিফিকেশনে দেখা যাচ্ছে অমন স্যারের মেসেজ। কাপা কাপা হাতে মেসেজ সেন্ড করলো সে। রিদি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার চিঠি ইতোমধ্যে আমি ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছি, যাতে ঘুণাক্ষরে কেউ এগুলোর ব্যাপারে কিছু জানতে না পারে। তুমি যা করছো ভাবছো সবই ভুল হচ্ছে, চরম লেভেলের ভুল। তোমার মা বাবা আমাকে বিশ্বাস করে তোমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এখন এসব তারা শুনলে খুবই কষ্ট পাবেন। তাছাড়া তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি সদ্য ফোটা এক নবীন পুষ্প, আমার মতো না।
তুমি কেন আমার সাথে নিজের জীবন জড়াবে? তুমি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে সুন্দর জীবন নষ্ট করতে পারো না। আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, আর কখনো এগুলো আমাকে বলবে না। আমি তোমার থেকে এসব আর শুনতে চাই না। পড়ালেখায় মনোযোগ দাও, ভালো থেকো। মেসেজ পড়ে হৃদির মিশ্র অনুভূতি হলো। স্যার তাকে প্রত্যাখ্যান করেছে, এইটা একটা কষ্ট। ইতিবাচক বিষয় হলো স্যার প্রত্যাখ্যান করলেও তা গোপন থাকবে। নিজেকে নিরাপদ দেখে হৃদি বেশ সাহস পেল। সে পুনরায় মেসেজ দিল। আপনাকে পেলে আমার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কেন মনে হচ্ছে? আমি তো আপনাকে চিনি, আপনার অতীত জানি, আপনার পরিবারকে জানি, সব কিছু জেনে বুঝেই তো চেয়েছি। আপনার আমাকে পছন্দ না হলে ভিন্ন ব্যাপার, কিন্তু দয়া করে আমার ভবিষ্যতের কথা বলে ফিরিয়ে দিবেন না। আমি মনে করি আপনার সঙ্গে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। উপাস থেকে ক্ষীণ সময় পর মেসেজ এলো। এটা কি বলছো রিদি? তোমাকে পছন্দ হবে না কেন? তুমি যথেষ্ট সুন্দরী, নম্র ভদ্র একটি মেয়ে। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ নেই। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা নিজেই ভেবে দেখো। তুমি বাস্তবতা বুঝতে চেষ্টা করো। স্যারের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে হৃদির মনটা ভালো হয়ে গেল। সে লাজুক হেসে মেসেজ দিল। আপনি বলুন বাস্তবতাটা কি? প্রথমত, তোমার পরিবার মানবে না। আমার পরিবারের মানা না মানা পরে, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আমাকে মানছেন কিনা। দেখো রিদি, আমি এত কথা বাড়াতে চাই না। আবারও বলছি, আমি কাউকে আর আমার জীবনে গ্রহণ করতে পারবো না। আমি আমার স্ত্রীর স্মৃতি নিয়েই এই জীবন কাটিয়ে দিতে চাই। তুমি ভালো থেকো, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। কথাটা শুনে হৃদি চুপ হয়ে গেল। এখন তোর কি বলা উচিত? মানুষটি কেন এখনো মৃত স্ত্রী নিয়ে পড়ে আছে? চলে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। বিষয়টা স্পর্শকাতর, তাই খুব সাবধানে হৃদি মেসেজ দিল। দেখুন স্যার, আপনার স্ত্রী মারা গেছেন প্রায় 6 বছর। আপনি আমাকে পড়াতে যখন আসতেন তারও মনে হয় 2 বছর আগে। আমি আপনার প্রেমে যখন পড়েছি তখন আপনার জীবনে আর কোনো নারী নেই। তাহলে বলুন, আমার ভালো লাগায় কি কোনো ত্রুটি আছে? আমি সেটা বলছি না, তোমাকে দোষারোপ করছি না। আমি কেবল এমনি প্রেম, বিয়ে এসবে আগ্রহী না। যদিও আপনার ব্যক্তিগত বিষয়, তবুও কিছু কথা বলতে চাচ্ছি স্যার। না, আর কোনো কথা নয়। ভালো থেকো, আর কোনো মেসেজ দিও না। আমি এসব আলাপ করতে অস্বস্তি বোধ করছি। হৃদি আবার থেমে গেল। খানিকটা ভয় পেয়ে গেল সে। হয়তো আর মেসেজ দিলে স্যার রেগে যাবেন। সে মোবাইল বালিশের পাশে রেখে চুপচাপ শুয়ে থেকে স্যারকে নিয়ে ভাবছে, একটা মানুষ এমন হয় কি করে? প্রায় 6 বছর আগে প্রসবকালীন জটিলতার কারণে তিনি স্ত্রীকে হারান। সেই স্ত্রীর স্মৃতি নিয়ে এখন এত কম বয়সী একজন পুরুষ মানুষ বসে থাকবে? কত পরিচিত স্ত্রী থাকার সত্ত্বেও পতিতালয়ে যায়, পরকীয়ায় জড়ায়, সোশ্যাল মিডিয়ায় অন্য নারীর ইনবক্সে মাখামাখি করে। আর ওনার তো স্ত্রী আর জীবিতই নেই। তবুও কেন তাকে ফিরিয়ে দিলেন? তার মতো সুন্দরী তরুণীকে পেয়েও কেন মৃত স্ত্রীকে নিয়ে পড়ে থাকবেন? তাহলে কি একজন বিবাহিত পুরুষকেও প্রভাবিত করার মতো রূপ নেই হৃদির? কেমন যেন এক অদ্ভুত হচ্ছে ওর। মিশ্র অনুভূতি, সেটা রাগ না অভিমান কি জেদ বুঝতে পারছে না ও। সকাল 9:30। অহন স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। আজ তার হাতে ছাতা আছে, পরনে কালো গেঞ্জি, বাঁ হাতের কবজির উপরে ঘড়ি। নদীর তীর ঘেঁষে আসা ওই রাস্তাটি এসে শিমুল গাছের কাছে বাঁক নিয়েছে। সেটা পার হতেই নগ্ন হয়েছে হৃদিদের দোতলা বাড়িতে। অহন সাবধানে তাকিয়ে দেখে নিল বারান্দা। রোজকার মতো হৃদি বসে আছে সেখানটায়। প্রায় সে হৃদিকে বারান্দায় বসে থাকতে দেখে, কিন্তু কখনো এর কারণ ও ভাবেনি। আজ ভাবছে সে, মেয়েটি কি তাকে দেখতেই এসে বসে থাকে এখানে? ওর প্রস্তাবের আগে তার এই ভাবনাগুলো আসেনি কেন? হয়তো সে চিন্তাও করেনি তার মতো একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়তে পারে হৃদি। তাই ওর সব কিছু ইতিবাচকভাবে নিয়েছে অহন। হৃদির বয়স কতই বা হবে? 22 বা 23 বছরের উপরে তো কোনো ভাবেই হবে না। অথচ তার বয়স 35 বছর হতে চলল। এই মেয়েটি তার প্রেমে পড়ে যাবে এটা চিন্তাতেও আসেনি কখনো। অহন বারান্দার দিকে না তাকিয়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু আজ বারবার চোখ চলে যাচ্ছে সেদিকে। হৃদি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর পরনে কমলা রঙের একটি কামিজ, হাত কোনই অবধি সেটার মাথার চুল একপাশে কপাল বেয়ে এসে পড়েছে।
সে চোখ সরিয়ে নিল। রিদিদের গেটের সামনে দিয়ে খানিকটা দ্রুত পদেই সে চলে গেল। আজ রিদিকে একটু বেশি কি সুন্দর লাগছে তার কাছে। অহন এইসব ভাবনাকে গুরুত্ব দিতে চাইল না, চলে গেল স্কুলে। ফেরার পথেও দেখতে পেল ওকে। অহনের বুঝতে আর বাকি রইল না রিদি সব সময় এভাবে তাকে দেখতেই দাঁড়িয়ে থাকে। এভাবে মাসখানেক চলে গেল। রোজ যেতে আসতে রিদিকে বারান্দায় দেখতে পায় সে। অহন ভেতরে ভেতরে অবাক হয়। রিদি তাকে আর কখনো মেসেজ দেয়নি, তাদের বাড়িতেও যায়নি, অথচ শুধু দূর থেকে তাকিয়ে কেবল দেখে তাকে। আরও এক সপ্তাহ খানিক পর এক শুক্রবার রাতে হঠাৎ তাকে অবাক করে দিয়ে রিদির মেসেজ এলো। কেমন আছেন স্যার? সে দ্বিধায় পড়ে গেল। রিপ্লাই কি দিবে? সে তো শেষ দিন বলেছিল আর তাকে মেসেজ না দিতে। এখন সে রিপ্লাই দিতে যাবে কেন? মোবাইলটা বালিশের পাশে রেখে চোখ বুজে রইল। নানান ভাবনা মাথায় ঘুরতে শুরু করলো। তার কি রিপ্লাই দেওয়া উচিত? মেয়েটি তো এরপর আর এতদিন মেসেজ দেয়নি, ভদ্রতা থেকেও তো কথা বলা যায় নাকি? সে ফোন হাতে নিয়েই রিপ্লাই দিল, তবে খানিকটা গাম্ভীর্যের সুরে। হ্যাঁ, ভালো আছি, কিন্তু মেসেজ কেন দিয়েছো? কোনো জরুরি প্রয়োজন? উপাস থেকে এবার ভয়েস রেকর্ড এলো। সে অবাক হয়ে ইয়ারফোন কানে গুঁজে প্লে করলো। জরুরি কিছুর জন্য মেসেজ দেইনি। শুক্রবার তো, আজ 2 বেলা কেউ আমাদের বারান্দার দিকে বারবার তাকিয়ে আমাকে দেখেনি বলে মিস করছিলাম। বলে ফিক করে হেসে দিল রিধি। অন অবাক হয়ে গেল ভয়েস শুনে। রিধি হেসে হেসে ইয়ার্কির সুরে কথা বলছে। শেষ দিকে স্পষ্ট হাসলো ও। সে বারান্দায় তাকিয়ে রোজ 2 বেলা ওকে দেখে মানে? রিধি এইরকম ইয়ার্কি করে কথাটা বলতে পারে সে ভাবতেই পারেনি। সে তো ওদিকে তাকায় না, হঠাৎই চোখ চলে যায়, আবার চোখ ফিরিয়েও নেয়। মেজাজটা খারাপ হয়ে গেল তার। সে রিপ্লাইও দিল। তুমি তো খুবই বেয়াদব মেয়ে। আমি তোমার দিকে তাকাই মানে? আর হাসছো কেন? মনে রাখবে, আমি তোমার টিচার, তোমার এলাকার স্কুলের শিক্ষক। তুমি নিজেই বারান্দায় এসে বসে থাকো। আমি এগুলো পছন্দ করি না। পুনরায় ভয়েস দিল। কি আমি বেয়াদব? আপনি গালাগাল করছেন একটা যুবতী মেয়েকে, আর আমি আমার বারান্দায় দাঁড়িয়ে থাকলে অসুবিধা কি? আমি রোদ পোহাই, প্রকৃতি দেখি, তাতে আপনার কি? আমি রোজ দাঁড়িয়ে থাকবো। তুমি আমাকে মেসেজ দিও না, আর তুমি তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকো, আমার কি? দিলাম না আর আপনাকে মেসেজ। বারান্দার দিকে বারবার তাকিয়ে ছাত্রীকে দেখা যায়, আবার প্রেম করলে অসুবিধা। অহন পুনরায় ওর কথাগুলোর সাথে হাসির আভাসও পেল। মেয়েটি তার সাথে মজা করতে শুরু করেছে। আর কোনোদিন ওই বারান্দার দিকে তাকানো যাবে না। সে আর মেসেজের রিপ্লাইও দিল না। এরপর বেশ কয়েকদিন সে স্কুলে যেতে আসতে বারান্দায় একবার ওকে দেখে চোখ ফিরিয়ে দ্রুত বাড়িটা পেরিয়ে চলে যায়। এভাবে মাসখানেক চলে গেল। হঠাৎ সে কিছুদিন ধরে লক্ষ্য করে রিদি আর বারান্দায় আসে না। আগে 2 বার এলেও এখন একবারও আসে না। এভাবে গুনে গুনে 3 দিন চলে গেল। রিদির দেখা পাওয়া আর যায় না। একবার মনে হয় কোনো অসুখ বিসুখ হলো না তো ওর, আবার মনে কোথাও বেড়াতে গেল নাকি। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাও মনে হয় না। কিছু গেট খোলা দেখা যায়। বারান্দার দড়িতে রিদির ভেজা কাপড়গুলো ঝুলতে থাকতে দেখা যায়। এতদিনে রিদির সকল কাপড়ের রং মুখস্থ হয়ে গেছে তার। সে বুঝতে পারে ও বাড়িতেই আছে, কিন্তু বারান্দায় আর আসে না। হয়তো অসুস্থ, নয়তো এমনিতেই আর আসে না। তার কি ওদের বাড়িতে যাওয়া উচিত? গিয়ে কি বলবে সে রিদি বারান্দায় আসে না কেন? এটা তো বলা যায় না নাকি? নিজ থেকে মেসেজ দিতেও অস্বস্তি বোধ করছে ওর। এভাবে আরো দিন কয়েক যেতেই সে অস্থির হয়ে উঠল। একদিন রাতে রীতিমতো ছটফট করতে শুরু করলো অহন। সিদ্ধান্ত নিল মেসেজ দিবে। সে মোবাইল বের করে মেসেজ দিল। তোমাকে আজকাল দেখাই যায় না, অসুস্থ টসুস্থ নাকি? মেসেজ সিন হলো না। 2টো চিহ্ন দেখালেও সেটা সবুজ আর হলো না। অহন ভেতরের অস্থিরতা নিয়ে অপেক্ষায় রইল। বিরক্তিকর এই অপেক্ষার রাত 2টা পেরিয়ে হলো 3টা, তবুও মেসেজ সিন করেনি রিদি। ঘুম এলো তার একটু পরেই। আজ সে ফজরের নামাজও পড়তে পারল না। ঘুম ভাঙলো সকাল 8:30টার দিকে। উঠেই মোবাইল হাতে নিয়ে দেখে রিদির মেসেজ। আমি আর বারান্দায় যাব না ঠিক করেছি। আপনি রোজ কষ্ট করে নিজেকে ধরে বেঁধে মাথা নুইয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যান। এর থেকে আমার বারান্দায় না দাঁড়ানোই ভালো। আপনার মনের ওপর এবং ঘাড়ের ওপর চাপ পড়ুক, তা আমি চাই না। অহন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে অসুখ বিসুখ হয়নি ওর, কিন্তু গায়ে খুব লাগলো কথাটাতে।
সে রিপ্লাইও দিল। আমি কষ্ট করে মাথা নুইয়ে যাব কেন? আমার এদিক ওদিক তাকানোর অভ্যাস নেই। মেসেজটি দিয়ে সে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বের হয়ে হৃদির মেসেজ পেল। না তাকালে জানলেন কিভাবে আমি বারান্দায় যাই না? কেন, আমি কি কানা? একবার হলেও তো চোখ যায়। তা কেউ বারান্দায় না গেলে আপনার মেসেজ দিয়ে খবর নেওয়ার কি আছে? এমনি ভাবলাম অসুখ বিসুখ হলো কি না। একটা কথা বলি, কি কথা? এইভাবে কি একটা জীবন চলে? আন্টির জন্য হলেও তো আপনার বিয়ে করা দরকার। হ্যাঁ মানলাম আগের স্ত্রীর স্মৃতি ভুলতে পারছেন না, অন্য মেয়ের কথা ভাবতে পারছেন না, কিন্তু নিজে একদম মনের দরজা বন্ধ করে বসে থাকলে কি আগ্রহ তৈরি হবে? আপনি ধীরে ধীরে কথা বলতে হবে, মিশতে হবে, দেখবেন নতুন করে স্বপ্ন আসবে, ভালো লাগা তৈরি হবে। জানি অনধিকার চর্চা হচ্ছে, ছোট মুখে বড় বড় কথা বলে ফেলছি, আমার কোনো ভুল হলে দুঃখিত। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো মনে হচ্ছে। যাই হোক, আমি আগেই বলেছি আমার স্ত্রীকে ছাড়া আর কোনো মেয়েকে আমি ভাবতে পারি না। আপনার স্ত্রীও কিন্তু চাইবেন না ওনার মৃত্যুর পর আপনার মতো একজন ইয়াং মানুষ অবিবাহিত থাকুক, জীবনটা এইভাবে কাটিয়ে দিক। উনি নিশ্চয়ই চাইবেন আপনি সুখে শান্তিতে থাকুন। তাছাড়া কতদিন এইভাবে স্কুল শেষে আবার নিজেও রান্নাবান্না করবেন? আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে টেবিলে খাবার পেতে চান না? সন্ধ্যায় কেউ আপনার জন্য চা নিয়ে এসে পাশে বসুক চান না? ভেবে দেখুন কত সুন্দর হতে পারে আপনার জীবনটা। ভালো থাকো, আর কোনো কথা নয়। আমি মেসেজ দিয়েছিলাম অসুস্থ কিনা জানতে, আর কোনো কথা নেই আমার। বলে সে ডাটা অফ করে দিল। মেয়েটি তার মাথা নষ্ট করে দেবে মনে হচ্ছে। ক্ষীণ সময় পর পুনরায় ভাবে, সত্যিই তো তার দিন দিন কেমন যেন চিন্তাভাবনা পাল্টে যেতে শুরু করেছে, যেন নতুন কোনো অনুভূতি তৈরি হচ্ছে হৃদিকে ঘিরে। এই ভাবনাগুলো মাথায় আসতেই তার মনে নতুন একটা ভয় বাসা বাঁধতে শুরু করলো। এই ভয় দূর করতে আর মাথা থেকে হৃদির চিন্তা সরাতে মোবাইল রেখে চলে গেল সে রোজকার কাজকর্মে। সকাল 9:30, হৃদি ছাদে চলে এলো। কিছুদিন থেকে এই রকমই করছে সে। কখন স্যার এদিকে আসবেন সেই অপেক্ষায় পায়চারি শুরু করলো। মিনিট 5 পরেই শিমুল গাছের নিচ দিয়ে অহনকে আসতে দেখে ছাদের দেওয়ালের পাশে বসে গেল সে। শুধু চোখটা বের করে তাকিয়ে রইল। আজ তার পরনে ব্লু কালার টি শার্ট আর জিন্স পরেছে, বেশ লাগছে দেখতে। কাছাকাছি আসার পর হৃদি স্পষ্ট দেখতে পাচ্ছে অহন স্যার বারবার বারান্দার দিকে তাকাচ্ছেন। বেশ মজাও পাচ্ছে হৃদি। স্যার কি তার প্রতি খানিকটা দুর্বল হতে শুরু করেছেন? নিশ্চয়ই তাই, হৃদি অনুভব করতে পারে সেটা। মাঝে দুষ্টুমি চাপল ওর। হোয়াটসঅ্যাপে মেসেজ দিল সে। এত দেখার মন চাইলে বিয়ে করে নিন, সারাদিন নয়ন ভরে দেখতে পারবেন। আমারও আর মায়ের বকা শুনে বারান্দায় বসে দেখতে হবে না। অহন পকেট থেকে মোবাইলটা বের করেছে। ও এখান থেকে দেখতে পাচ্ছে সেটা। মোবাইল হাতে নিয়ে মেসেজ সিন করে পুনরায় ঘুরে বারান্দার দিকে তাকালো। কই, কাউকে তো দেখতে না পেয়ে রিপ্লাই দিল। এসব ফাইজলামো কথাবার্তা আমি পছন্দ করি না দিদি। কিন্তু আমারও খুব পছন্দ। প্রিয় মানুষের সাথে একটু ফাজলামো না করলে হয়? আমি তোমার স্যার, বুঝে শুনে কথাগুলো বলো। এত স্যার স্যার করবেন না। আমি আপনার কাছে স্কুলে পড়িনি, টিউশনি কয়েকদিন পড়িয়ে খুব স্যার হয়ে গেছেন। 2 দিন পড়ালেও স্যার। থাকুন আপনার স্যার নিয়ে। যাকে দেখে প্রেম পায় তার সাথেই তো প্রেম করতে হবে। তোমার এসব ফাইজলামো বন্ধ করো। তোমার কি মনে হয় এখন আমার এসব প্রেম প্রীতির বয়স? না, বিয়ের বয়স। করবেন বিয়ে? তোমার রিপ্লাই দেওয়াই ভুল হয়েছে। তো দিচ্ছেন কেন? অফলাইন দেখলো এবার। দৃষ্টির সীমানার বাইরেও চলে গেছেন উনি। হৃদি রুমে এলো। তার ভীষণ ভালো লাগে এভাবে কথা বলতে, যেমন যেন এক অধিকার কাজ করে ভেতরে। এভাবে কথা বলার যে সে অধিকার রাখে। স্যার যাই বলুক ব্লক দেবে না তাকে, কাউকে বলবেও না। এইটুকু আশ্বস্ত যেন তার ভেতর থেকে কেউ তাকে করেছে। আজকাল অনুভব করতে পারে স্যারও তাকে পছন্দ করতে শুরু করেছে। মানুষটির মনের দরজায় কঠিনভাবে বন্ধ ছিল। নতুন করে হৃদির প্রেম জাগাতে হবে। মরুভূমিতে সবুজ বৃক্ষরোপণও করতে হবে। একটা গানের কথা মনে পড়ে গেল হৃদির। সে ইউটিউবে সার্চ দিয়ে বের করে সেটা শুনতে শুরু করলো। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। গানের লিঙ্কটা অমরনের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিল সে। এরপর পুরো দুপুর একা একা এই গানটি গুনগুন করে গিয়ে কাটালো হৃদি। বিকেলের দিকে তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। অমর স্যার যখন তাকে পড়াতে এলেন তখন সে নতুন মোবাইল পেল। স্পেন থেকে একজন দেশে এলে ওর কাছে দিয়ে পাঠায় বাবা।
সে মোবাইলের সমস্ত কিছু স্যারের মাধ্যমে শিখতে হয়েছিল। মোবাইলের কিছু বুঝতো না হৃদি, মা সেটা জানেন। তাই সে গিয়ে সুলতানা বেগমকে বলল, আম্মা, আমার ফেসবুকটাই কি জানি হয়েছে, ঢুকতে পারছি না, কিছুতেই কিছু হচ্ছে না। তুমি একটু অহন স্যারকে কল দিয়ে বলো না ক্লাস থেকে ফেরার পথে আমাদের বাসায় উঠতে। সুলতানা বেগম রান্নাঘরেই ছিলেন, ধমকের সুরে বললেন। ভালো হইছে, ফেসবুক গেছে, মোবাইলও যাক। সে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করো না তো আম্মু, কাল রাত থেকে এমনিতেই ঢুকতে পারতেছি না, দাও না একটা কল। তো তুই দে, আমাকে বলতেছিস কেন? আমি বললে কি উনি আসবেন? আর স্যারকে আমি কিভাবে বলবো আমার ফেসবুক ঠিক করতে এসে দিতে? বাবা, এইটা দেখে আবার বুঝিস। দাও না আম্মু, তুমি এখন সুযোগ পেয়ে লেগে গেছো। দে, কল ধরিয়ে দে, তোর জ্বালায় আমি আর বাঁচছি না। হৃদি মুচকি হেসে স্যারকে মায়ের সাথে কল ধরিয়ে দিল। সুলতানা বেগম কথা বললেন অহনের সাথে। সে আসবে বলায় 3টার আগে হৃদি নিজে হাতে নুডলস বানালো অহনের জন্য। গোসল করে সাজগোজ করে ভালো জামা কাপড় পরল সে। 3:30 বাজতেই সে বারান্দায় না গিয়ে মনে মনে অপেক্ষা করতে শুরু করলো। ঠিক 3:40 তাদের দরজায় নক পেয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল হৃদি। খুলে দিল দরজা। অহন দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। মধ্যবয়সী পুরুষ মানুষের সৌন্দর্যটা অন্যরকমই হয়। সেটাই বুঝি প্রেমে পড়ল হৃদি। কি হলো? সরে দাঁড়াও। জি আসুন। অহন গিয়ে ড্রয়িং রুমে বসে বলল। কি হয়েছে তোমার ফোনে? দেখি আনো। হৃদি সামনে দাঁড়িয়ে গিয়ে নরম গলায় বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? দেখবেন পরে আমি আপনার জন্য নিজ হাতে নুডলস বানিয়েছি, নিয়ে আসি, বসুন। না, আমি কিচ্ছু খাবো না এখন, আম্মু অপেক্ষা করবে। ভাত খেতে তো বলছি না, বসুন, আসছি। না, বলছি তোমাকে, আমি শুধু আন্টির কল পেয়ে এলাম। ও আচ্ছা, আপনি কি তাহলে বালতিসা মার্কা পরিদের বিশ্বাস করতে শুরু করেছেন নাকি? খাবারের সাথে কিছু মিশিয়ে আমি জাদু করব না, এতটাও ছেঁচড়া মেয়ে হৃদি নয়। শেষের কথাটা শুনে চুপ হয়ে গেল অহন। হৃদি গিয়ে ট্রেতে করে চা এবং নুডলস নিয়ে এসে বসল। সুলতানা বেগম শুয়েই পড়েছিলেন। তিনিও উঠে এসে ভালো মন্দ কথা বলে গেলেন। হৃদি পাশে বসে অহনের সাথে নুডলস খেলো, চাও খেলো। তার ভীষণ ভালো লাগছে আজ। মানুষটাকে আপন কেউ লাগছে। নুডলস আর চা শেষ করে অহন বলল। আমি উঠলাম তাহলে। হৃদি ভ্রু কুচকে তাকিয়ে বলল। আমার মোবাইল দেখা তো এখনো বাকি। অহন ওর দিকে তাকিয়ে নিচু গলায় বলল। আমি ভালো করে জানি এটা তোমার নাটক ছিল। হৃদি ফিক করে হেসে বলল। আর একটু বসুন না। বেশি বাড়াবাড়ি করে ফেলছো, আন্টি কিন্তু সবই বুঝবে। কেউ কিছু বুঝবে না। আমি উঠলাম। বলে অহন উঠে দাঁড়াতে হৃদি ওর পথ আঁকলে ভীষণ অধিকার নিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে বলল। যেতে দেব না। কি পাগলামো শুরু করেছো? আন্টি দেখে ফেলবে এসে। তাহলে বলুন, আজ রাতে আপনি খাওয়া দাওয়া শেষে ফ্রি হয়ে কল দিবেন, আমরা প্রতিদিন রাতে ফোনে কথা বলবো। ইস, কি যে ভালো লাগবে। অহন দাঁত কটমট করে তাকিয়ে ওকে ঠেলে সরিয়ে রুমের বাইরে গিয়ে বলল। আন্টি কোথায়? আমি যাচ্ছি। উনি রান্নাঘর থেকে বললেন। আচ্ছা বাবা, কষ্ট করলে এসে। না আন্টি, সমস্যা নেই। বলে সে চলে গেল। হৃদির ভীষণ মন খারাপ হলো। সে তাড়াতাড়ি দোতলার বারান্দায় গিয়ে তাকিয়ে রইল অহনের দিকে। ও তাকে ঠেলে সরিয়ে চলে গেছে বলে চোখে জলও এখনো ঝাপসা হয়ে এলো। অহন গেটের বাইরে গিয়ে পিছু ফিরে বারান্দায় তাকায়। চোখে চোখ পড়ল তাদের। হৃদি ছেলে মানুষই রাগ দেখিয়ে চলে এলো বারান্দা থেকে। যেন তার এই রাগে অহনের অনেক কিছু যায় আসে। সে ওর রাগ ভাঙাতে ছুটে আসবে, কিন্তু কিছুই হলো না। হৃদি মন খারাপ করে বিছানায় পড়ে রইল সন্ধ্যা অবধি। হৃদির চোখ কি খানিক ভেজা ছিল? নিশ্চয়ই তাই। চোখে চোখ পড়ার পরও ওর চলে যাওয়া আরও ধৃত করলো এই সম্ভাবনাকে। অহন ক্ষীণ সময় রাস্তায় দাঁড়িয়ে রইল। তার মনটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। মেয়েটি পাগলামি করছে ঠিক আছে, তাই বলে কান্নাকাটির পর্যায়ে চলে গেল। সে অনড় থাকবে কি করে? সে তো ঠেলে বের হয়ে এসেছে যেন হৃদি প্রশ্রয় পেয়ে বাড়াবাড়ি আরও বাড়িয়ে না দেয়। তাই মনে এই ক্ষীণ খচখচ নিয়ে সে বাড়িতে ফিরে এলো। এসে আর মায়ের রুমেও গেল না, কাপড় চেঞ্জ করলোও না। বিছানায় বিষণ্ণ মনে পড়ে রইল। হৃদির চেহারা বারবার চোখে ভাসছে, ওর সুবাস নাকে আসছে। আজ যখন দরজা খুলে গিয়ে দাঁড়ালো, ওকে দেখে অহনের হৃদয়ে কেমন এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। কেমন অদ্ভুত এক
ভুবন ভোলানো ভালো লাগা, যেন বহুদিন পর বদ্ধ ঘরের দক্ষিণার দুয়ার সে খুলে দিয়েছে। সেদিকে থেকে হুড়মুড় করে ঢুকছে শীতল হাওয়া। ওর পরনে ছিল কোটি গ্রাউন্ড, কালো গ্রাউন্ডে মাঝখানে শিউলির মতো ছোট ছোট ফুলও আঁকা। কোটি খানিকটা ছাই কালারের কাছাকাছি, খোলা চুলগুলো একপাশে গাল বেয়ে সামনের দিকে এসে পড়েছে। ঠোঁটে রক্তাভ পাতলা লিপস্টিক, ভ্রুর মাঝখানে লাভের মতো ছোট্ট একটা কি যেন ছিল, সেটার নাম জানে না অহন। মেয়েটিকে কি যে মিষ্টি লাগছিল, ক্ষীণ সময়ের জন্য তাকে বাস্তবতার জটিল সমীকরণ ভুলিয়ে ফেলেছিল। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছিল সে। আবার যখন ও চা নিয়ে এসে পাশে বসলো, কি অদ্ভুত ছন্দময় ভঙ্গিমায় বসে চা খেলো। চা খাওয়ায় অদ্ভুত এক মিষ্টি সৌরভ যেন ছড়িয়ে পড়ছিল কামরা জুড়ে। এই বোকা মেয়েটিকে তাকে কেন ভালোবাসে, কে ভেবে ভালোবাসে? সে কি ওর ভালোবাসার যোগ্য? অহন কতদিনই বা এমন রূপবতীর প্রেমে আহ্বান ফিরিয়ে দিবে? সে তো মহাপুরুষও না। একবার যদি মেয়েটি ডাকে ভুল করে সাড়া দিয়েও দেয়, কি হবে এর ভবিষ্যৎ? রিধির পরিবার কি মানবে? হয়তো তার একটি ভালো চাকরি আছে, জায়গা সম্পত্তিও আছে, শিক্ষিত ছেলেও সে, তবুও সে বিপত্নিক। পরিবারের পাশাপাশি সমাজ, ওর আত্মীয় স্বজন তো মানবে না। এসব ভাবতে ভাবতে সে এক অদ্ভুত ঘোরের ভিতরে চলে গেছে। আসরের আজান তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। উঠে বসলেও সে, মায়ের রুমেও গেল, কথাবার্তা সেরে তাড়াতাড়ি হালকা নাস্তা দিল তাকে। সেও খেয়ে নামাজ পড়ে নিল। বিক্ষিপ্ত মনকে স্বাভাবিক করতে সে আজ বাইরে বের হলো, হাঁটলো এদিক ওদিক, গিয়ে বসলো মহুমা নদীর তীরে। সূর্য ডোবার আগের আকাশে অপূর্ব রূপ উপভোগ করে পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে এসে রান্নাবান্না শেষ করতে এবার এসের আজানও হয়ে গেল। হাতের কাজ শেষ করে নামাজ পড়ে মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে দেখে রিদি হোয়াটসঅ্যাপে একটা স্টোরি দিয়েছে। প্রতিটি মানুষের আত্মসম্মান বোধ থাকে, অহমিকা থাকে। কেউ তাকে ছোট করে কথা বললে তার প্রচণ্ড রাগ হয়। সেই মানুষই আবার কাউকে এতটাই ভালোবেসে ফেলতে পারে যে নিজেকে একেবারে সস্তাভাবে ওর কাছে বিলিয়ে দিতে চায়, ওর সকল যত্নের দায়িত্ব নিতে চায়, আদর করে আদর করতে চায়, দেহে প্রাণ থাকা পর্যন্ত পাশে থাকতে চায়। দুঃখের ব্যাপার হলো একেবারে সস্তাভাবে নিজেকে দিয়ে দিতে চাইলেও প্রায় ভালোবাসার মানুষটি আমাদের নেয় না। লেখাটি পড়ে অহনের বুকে পুনরায় যেন ঝড় উঠে গেল। পুরো কথাটি যেন তাকে উদ্দেশ্য করে রিদি লিখেছে। নিচের লেখকের নামটি থাকার পরেও মনে হচ্ছে কথাগুলো একদম রিধির। মেয়েটি এত কষ্ট পাচ্ছে কেন, এত ভালোবাসে কেন তাকে? সে এখন কি করবে? কেন এভাবে বলছে ও? একেবারে সস্তাভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে মানেটা কি? সে তো রিদির যোগ্য না বলেই তো ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আজ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে আসাটা কি ঠিক হলো? এই জন্যে মেয়েটি বোধহয় ভীষণ কষ্ট পাচ্ছে। একবার কি রাতে ওর সাথে কথা বলবে সে? একটু বুঝিয়ে বলবে না হয় সব কিছু? এটাই করতে হবে তাকে। মাকে নিয়ে আজ তাড়াতাড়ি সে রাতের খাবারটাও খেয়ে নিল। বিছানায় এসে এলোমেলো ভাবনায় এবং ছটফট করে কাটিয়ে ফেললো ঘণ্টাখানেক। 12টার আগে কল দিতে তার সংশয় হচ্ছে, যদি আন্টি টের পায় ও তো এইসব খেয়াল না করেই কথা বলবে, পাগলামি করবে। সুতরাং সে কলটা 12টা বেজে 10-এ দিল। রিসিভ করলো অনেকক্ষণ রিং হওয়ার পর। অদ্ভুত ব্যাপার হলো, ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় কথা বলল রিদি। আপনি কল দিবেন ভাবিনি। কেমন আছেন? এত মিষ্টি ভয়েসও মানুষের হয় নাকি? ঘুম জড়ানো এই কণ্ঠ ভীষণ নেশা ধরানো। অহন কয়েক সেকেন্ড চুপ করে রইল, এরপর বলল, সরি, তোমার ঘুম ভেঙে দিলাম। আমি তো ভাবলাম জেগে আছো। আচ্ছা রাখছি, ঘুমাও। এই না, খবরদার, একদম কল কাটবেন না। তোমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে চোখে অনেক ঘুম। ভয়েস শুনে চোখের পানি বোঝেন? অস্থিরতা দেখে বুকের প্রেম বোঝেন না? অহন চুপ করে রইল। রিদি পুনরায় আবারও বলল, আপনি কল দিবেন জানলে তো আমি কয়েক রাত না ঘুমিয়েও কাটিয়ে দিতে পারি। ঘুমিয়েছি কারণ কল্পনাও করিনি কল দেবেন। আসলে কল দিলাম ভেবেছি বিকালে এভাবে চলে আসায় তুমি মন খারাপ করলে কি না। বাবা, তাহলে তো এখন আমার সারা জীবন মন খারাপ করে বসে থাকতে হবে, যেহেতু মন খারাপ থাকলেই আপনার কল আসবে। স্মিত হাসল অহন। মেয়েটি এত প্রাণবন্ত কেন? কাছে ঘুম থেকে উঠেও একদম স্বাভাবিকভাবে কথা বলছে। সে ক্ষীণ সময় চুপ থেকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খেয়ে ঘুমিয়েছিলে? হ্যাঁ। এখন রাখি। আমার ঘুম ভাঙিয়ে এত তাড়াতাড়ি এখন কল
রাখবেন কেন? আর তো কোনো কথা বলার নেই। শুনুন, বলো। আপনার ভয়েসটা ভীষণ সুন্দর। অহনের মুখ দিয়ে তো চলেই এসেছিল সকল সৌন্দর্য যে তোমারই কাছে। ভয়েস, চেহারা সব কিন্তু আটকে গেল সে। এগুলো বলা যাবে না ওকে, আরও প্রশ্রয় পেয়ে বাড়াবাড়ি করবে। তার কেবল ইচ্ছা করছে হৃদি এখন কি পরে শুয়ে আছে সেটা দেখতে। ওর ঘুম ঘুম গলা শুনে ইচ্ছা করছে এখন কেমন লাগছে দেখতে ওকে। তার মাথায় একটা বুদ্ধিও এলো। সে আমতা আমতা করে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি খুব বেশি কষ্ট পেয়েছো ঠেলে চলে আসায়? হৃদি কোনো জবাব দিল না। অহন পুনরায় বলল, বারান্দায় তো তোমার চোখে জল দেখলাম, আর হোয়াটসঅ্যাপ স্টোরি কি দিয়েছো? যাই হোক সেটা থাক, আমার তো মনে হচ্ছে তুমি কান্নাকাটি করে ঘুমিয়েছো, নয় এত তাড়াতাড়ি ঘুমানোর কথাও না। মোটেও না, আমি কাঁদিনি, এমনি ঘুমিয়ে গেছি। এমনি ঘুমানোর কথা না, চেহারা দেখলে ঠিকই বুঝবো কেঁদেছো কিনা। কচু বুঝবেন আপনি। আন্টি আসবে এখন রুমে? না, ভেতর থেকে লক। তাহলে দিচ্ছি ভিডিও কল, দেখি তোমার চোখ লাল কিনা। চেহারা দেখলে ঠিকই বুঝতে পারবো কেমন কষ্ট পেয়েছো। দিব কল? ওমা, এভাবে? আমি ঘুম থেকে উঠেছি সবে, একটু সময় দিন। অহন ওকে রেডি হতে দিতে চাচ্ছে না। তার কেন যেন একদম এখনই কীরকম লাগছে সেটা দেখতে চাচ্ছে। এখন কি পোশাক, কীরকম ঘুম ঘুম চেহারা, চুল কেমন এলোমেলো, এসব দেখবে সে। অহন বাধা দিয়ে বলল, না, তুমি মুখটাও ধোবে না, কেবল বাতিটা জ্বালিয়ে যেরকম বসে কথা বলেছো সেরকম বসে থাকবে। আপনিও দেখি ভালো পাগলামও জানেন। কল দেব? রিধি বাতি জ্বালিয়ে দিয়ে বলল। কল দিন। অহন সোফায় গিয়ে বসলো। এখানে আলোটি বেশি আছে। ভিডিও কল দিল ওকে। রিসিভ করলো রিধি। ওকে দেখেই যেন বুকের রক্ত চলকে উঠল, তার গায়ের লোম নাড়া দিয়ে উঠল। এত ভয়ানক সুন্দর লাগছে মেয়েটিকে। বালিশ করে নিয়ে বসে মোবাইল সামনে কিছু একটাতে রাখছে মনে হচ্ছে। পরনে কালো একটা গেঞ্জি আর ট্রাউজারের মতো কিছু একটা হবে। ফর্সা হাত দেখা যাচ্ছে ওর, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ও বালিশে কোণে ঠেকিয়ে বুকে হাত বেঁধে আছে। মেয়েলি অঙ্গগুলো আরো স্পষ্ট হওয়ায় তাদের মধ্যেকার ছাত্রী শিক্ষকের সামান্য অস্বস্তিটুকু যেন ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। দেখি কি মনে হচ্ছে, কেঁদেছি? ঘর থেকে বের হলো অহন। আমতা আমতা করে বলল, না ঠিক আছে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। চুলগুলো হাত দিয়ে এভাবে ঠিক করবেন না। কিছু বললে আবার বলবেন স্যারকে এসব কি বলছি। অহন হেসেই ফেলল। তারপর চুপ করে ওর দিকে তাকিয়ে থেকে বলল, তোমার চেহারা একদম শিশু সুলভ লাগছে এখন। ঘুম থেকে উঠলে এরকম হয় নাকি? আমি জানি না তো, কেউ বলেনি। কিছুটা যেন ফুলে আছে গালগুলো। এগুলো কি কাঁদলে হয়? ঠিক আছে, রাখছি এখন। রিধি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে জনাব। ওর জনাব বলার ধরন দেখে অহন কিছুটা বলতে গিয়েও থেমে গেল। কথায় মেয়েটির সাথে পারা খুবই মুশকিল। এমনভাবে বলছে যেন সে ওর প্রেমিক বা বর, অথচ জিজ্ঞাসা করলে ঠিকই বলবে যে স্যার তো জনাবই হয়। কথা না বাড়িয়ে সেও কল কেটে দিল। সাথে সাথেই মেসেজ দিল রিধি। ঘুমটা একদম কেড়ে নিলেন আপনি। কল কাটতেই মন কেমন করছে। অহন চুপচাপ বসে রইল সোফায়। সে কি রিপ্লাই দিবে? মন তো তারও করছে। মেয়েটি তো তাকে পাগল করেই ছাড়বে। এইরকম একটা মেয়েকে সে যতটুকুই এড়িয়ে চলেছে সেটাই তো তার জন্য বিলাসিতা। আর কতটুকুই বা পারবে অহন? আবার যদি প্রেমে জড়িয়ে যায়, এটা তো হৃদির ভবিষ্যতের জন্য ভালো হবে না। এছাড়া কেউই সম্পর্ক মানবেও না। হৃদি পুনরায় মেসেজ দিল। জানেন স্যার, আজকাল আমার পড়ালেখা আইএলস দিয়ে বিদেশ যাওয়ার স্বপ্নই আসে না। তাহলে? আমার ইচ্ছে হয় আপনাকে বিয়ে করব, আমাদের সুন্দর একটা সংসার হবে। সন্ধ্যায় দুজন চেয়ারে পেয়ালা হাতে বসে গল্প করব। ভোরে আপনাকে নিয়ে ছাতে রেখে খাইয়ে রাস্তা অবধি স্কুলের জন্য এগিয়ে দেব। আসলে সবাই কেন পড়াশোনা করতে হবে? সবার স্বপ্ন কেন একই রকম হবে? আমার স্বপ্ন আপনার স্ত্রী হওয়া, আপনার থেকে ভালোবাসা পাওয়া। আমি জানি আপনি অনেক রোমান্টিক, অনেক ভালো একজন প্রেমিক, শুধু আমাকে ধরা দিচ্ছেন না। অহন মেসেজ করে কি রিপ্লাই দেবে বুঝে উঠতে পারছে না। আর তাছাড়া এই মেয়ে যে তাকে কেমনে বুঝে ফেলে, পড়েও ফেলে। যদিও মেয়েরা কিছুটা এইসব বোঝার ক্ষমতা নিয়েই হয়তো জন্মায়। সে কাঁপা কাঁপা হাতে রিপ্লাই দিল। তোমার পরিবার মানবে না, এসব পাগলামি চিন্তা বাদ দাও। মানবে না তা আমিও জানি,
তাই বলে আমি বসে থাকবো? সেই 4-5 বছর থেকে আপনাকে দেখলেই আমার বর লাগে, সেটার কি হবে? রিদি, তুমি এরকম করে কথা বলো না তো। এসব তুমি শিখলে কিভাবে? এত কথা কিভাবে বলো? প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায় স্যার। ফাইজলামো কথাবার্তা বাদ দিয়ে এখন ঘুমাও রিদি। হ্যাঁ, ঘুমাতে হবে। আজ আপনি আমার স্বপ্নে আসবেন শিওর। স্বপ্নে আসবো মানে? আপনাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি। গতকালই তো দেখলাম আমরা চাঁদনি রাতে মহুমায়া নদীতে নাও নিয়ে ঘুরছি। আমি আপনার কোলে হেলান দিয়ে বসে আছি, আপনি আস্তে আস্তে বইটা টানছেন। আচ্ছা স্যার, এসব স্বপ্ন একদম বাস্তব, তাই না? বিয়ের পর তো আপনি আমাকে নিয়ে শিওর এভাবে ঘুরবেন? অহন চুপ হয়ে গেল। তার পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। তবে আজ সেই স্মৃতি মনে পড়ায় তাকে খুব একটা কষ্ট দিচ্ছে না। মনে হচ্ছে সত্যি হৃদিকে নিয়ে এভাবে ঘুরতে পারলে ভালোই তো হতো। কিন্তু হৃদি এগুলো জানলো কি করে? সে নিশিকে নিয়ে চাঁদনি রাতে মহুমায়া নদীতে ঘুরতে একটা লোকে কি জানতো? জানতে পারে, কেউ কেউ দেখেছেও হয়তো। বিশেষ করে নদীর পাড়ে লতিফ চাচার নাতনি তো, ওরাও বলতে পারে। অহন জিজ্ঞাসা করেই ফেলল। চাঁদনি রাতে তোমাকে নদীতে নিয়ে ঘুরবো কেন মনে হলো? এলাকার কেউ ঘুরে বলে তো জানি না। এলাকার কেউ ঘুরে না, আমরা ঘুরবো, এত জানতে হবে না আপনার। অহন আরো কিছুক্ষণ চুপ থেকে বলল। আগে বলেছিলে আমি অনেক রোমান্টিক, সেটাই বা তোমাকে কে বলল? কেউ বলার আছে নাকি? আপনার কোনো প্রেমিকা কি আছে যে আমাকে বলার কথা এসব? এমনিই বললাম। আপনি না ঘুমাবেন, ঘুমান তো এখন। বাই। অহন বুঝতে পারছে হৃদি কিছু একটা লুকোচ্ছে। তবু কথা না বাড়িয়ে সে সত্যি ঘুমাতে চলে গেল। নিজের বোকামের জন্যই হৃদির নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে মনে করছে। কি থেকে কি বলা শুরু করেছে সে? স্যারের সম্পর্কে এগুলো জেনেছিল নীলার থেকে। ওদের বাড়ি স্যারের বাড়ির পাশেই, যদিও নীলা অনার্স পড়েছে এখন শহরে থেকে। ওর এখন গ্রামে থাকে না। নীলা স্যারের কাছে ক্লাস 9 থেকে পড়তে যেত। দুজন ক্লাসমেট হওয়ায় নীলা স্যারের সম্পর্কে নানান গল্পও করত। চাঁদনি রাতে নদীতে ঘুরতে যাওয়ার ঘটনাও সে ওর কাছ থেকেই শুনেছে। স্যার তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, সেটাও বলতো। তাছাড়া স্যারের স্ত্রী এভাবে হঠাৎ মারা যাওয়ায় এলাকায় অনেক আলোড়ন তুলেছিল। সকলেই ভীষণ কষ্ট পেয়েছিল। মুখে মুখে গ্রামের মানুষ তাদের ভাষায় গল্প করতে অনেকটা এইরকম। অহন ছেলেটা অনেক ভালো, মাকেও যেমন যত্ন করে স্ত্রীর প্রতিও সে ভীষণ যত্নশীল। ওর স্ত্রী প্রেগনেন্ট যখন ছিল নিজ হাতে রেঁধে নিজেই মুখে তুলে খাইয়ে দিত। কেউ তাদের বাড়িতে গেলে ওদের আচার আচরণ এক আরেকজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখে খুবই অবাক হতো। কেননা গ্রামেগঞ্জে এরকম দম্পতি দেখে কেউ অভ্যস্ত ছিল না। গল্প করতেন হৃদির মা সুলতানা বেগম। আহারে, কত কম বয়সে ছেলেটা বউ হারাইলো, খুব নাকি কেঁদেছে। মাসের পর মাস কারো লগে কথাই বলে। সবার মুখে এইসব শুনে হৃদিরও ভীষণ কষ্ট হতো। এরপর স্যার যখন ইন্টারে ওকে পড়াতে আসতে শুরু করলেন, ধীরে ধীরে মানুষটিরও আচরণ কথাবার্তা সৌন্দর্যের পাশাপাশি তার চোখের বিষণ্ণতাও হৃদিকে আকৃষ্ট করে ফেলে। মনে হতে থাকে উনি বিবাহিত হলেও একজন প্রকৃত প্রেমিক পুরুষ, যে নারীকে প্রকৃতভাবে সম্মান দিতে জানে, যত্ন করতে পারে, ভালোবাসতেও পারে। এরকম একজন জীবনসঙ্গী তার হলে কি ভালো হতো না? এভাবে যদি ক্রমশই প্রেমে পড়ে যায় মানুষটির, ঘুমে ওর একটু দেরিতেই আজ এলো। তবুও উঠল 9টার আগে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্দায় চলে গেল। খুবই দ্রুত করলো সবকিছু। অহন স্যারের দেখা মিলল 9টা 45-এ। গেটের সামনে দিয়ে যাওয়ার সময় দুজনের চোখাচোখিও হলো। মুচকি হাসলে অহন স্যার। সেও হাসি ফিরিয়ে দিল। মনটায় যেন ভালো হয়ে গেল হৃদির। স্যার এখন গেট পেরিয়ে চলে গেছেন কিছুটা, কি পিছু থেকে দেখছে হৃদি। আজ পরনে এম ছাড়া সাদা শার্ট আর কোনাই অবধি গোটানো। ভীষণ ভালো লাগছে ওনাকে। ওনাকে সকল কাপড়েই বেশ মানায়। লম্বা আর কিছুটা স্বাস্থ্য ভালো হয় কি না কে জানে। দেখতে দেখতে উনি দৃষ্টির সীমানার বাইরে চলে যাচ্ছেন। এর ভেতর কয়েকবার পিছু ফিরে তাকে দেখলো। আজ রাত ঠিক 12টায় কল দিয়ে ফেললো হৃদি। রিসিভ করলেন স্যার, যেন ওর কলেরই অপেক্ষায় ছিলেন। দুজন কথা বলতে বলতে স্যার হঠাৎ বলে ফেললেন, তুমি বারান্দায় পায়ের উপর পা রেখে থুতনিতে হাত থেকে এভাবে বসো কেন রোজ? কেন, বিশ্রী লাগে? না, বলতে চাইছি এটা কি বসার কোনো ফ্যাশন বা কোথাও কোনোভাবে কি জেনেছো এভাবে বসলে মেয়েদের ভীষণ আভিজাত্য ভাব ফুটে ওঠে? তাই নাকি?
আমি তা তো ভেবে বসি না। বসে কিভাবে যে তাকিয়ে থাকো বাবা? কিভাবে তাকাই? তাকে এত জানতে হবে না, শুধু বলবো তুমি খুব দক্ষভাবে আমাকে দুর্বল করে দিচ্ছ। এর ফল কিন্তু দুজনের জন্যই ভালো হবে না। না হোক ভালো, আর আপনিও আমাকে পছন্দ করে ফেলেছেন, এটা স্বীকার করে নিলেই হয়। উপাস থেকে সাথে সাথে অহন প্রতিবাদ করলো। পছন্দ করে ফেলেছি মানে আমি অপছন্দ করতাম কখন? আমি আগের মতোই আছি। আগে যে বললেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তার মানে কি আপনি আসলে প্রেমেই পড়ে গেছেন? একদম না, আমাদের প্রেম বা বিয়ে এগুলো সম্ভব না। স্যার, বলো। ভাবুন কেউ আপনাকে তীব্রভাবে ভালোবাসে, এমন একটি মেয়ে এই নিঝুম রাতে আপনার পাশে আছে। সে আপনাকে কত যত্ন করবে, ভালোবাসবে ভেবে দেখুন, কারণ সে তো আপনাকে ভালোবাসে। আমারও তো তাকে ভালোবাসা লাগবে। আপনি আমাকে ভালোবাসেন না বুঝলাম, ঘৃণা বা অপছন্দও তো করেন না। না, তা না। তাহলে সত্যি করে বলুন, আমার সঙ্গ আপনার ভালো লাগবে না? ভালোবাসা না হয় বিয়ের পরেই হয়ে যাবে। অহন চুপ করে রইল। হৃদি পুনরায় বলল, আচ্ছা, আমার প্রতি আপনার কি কোনো অনুভূতি কাজ করে না? আমি তো ফিল করি আপনিও আমাকে ভীষণ পছন্দ করেন। এটি কি তাহলে আমার মনের ভুল? না, মনের ভুল হতে যাবে কেন? তাহলে? আচ্ছা, রীতি ভিডিও কল দিয়ে কি বলো? ওমা, তা কেন? না মানে তুমি কেমন ইমোশনাল হয়ে গেছো, কাঁদছো টাচ্ছো মনে হচ্ছে। কি বলেন? আমি কি যখন তখন কাঁদি নাকি? উপাসে স্যারের আমতা আমতা শুনতে পেল হৃদি। তারপর নিচেই বলল, আচ্ছা দিচ্ছি ভিডিও কল। বলে কল কেটে ভিডিও কল দিল সে। অহন কল পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসলো। কেমন যেন বিব্রত বোধ করছে ও। হঠাৎ সে কেন ভিডিও কলের কথা বলে বসলো? এটা ঠিক ওর ভয়েস শুনে তার কেন যেন দেখতে ইচ্ছা করে, তাই বলে এভাবে বলে ফেলবে? সে তাড়াতাড়ি বাতি জ্বালিয়ে গেঞ্জিটা গায়ে চাপিয়ে সোফায় গিয়ে বসে রিসিভ করলো। স্ক্রিনে ভেসে উঠল হাস্য জল হৃদিকে। সে উপুর হয়ে শুয়ে মোবাইলের সামনে রেখে থুতনিতে হাত রেখে শুয়ে আছে, চুলগুলো সামনের দিকে ঝুলে আছে। অহন হাত নেড়ে হ্যালো বলল। হৃদি কিছু না বলে অনেকক্ষণ তাকিয়ে থেকে চোখ মেরে দিল তাকে। অহন চমকে উঠল, নিজেকে সামলেও নিল, না বোঝার ভান করে বলল। আন্টি ঘুমিয়ে গেছেন? হৃদি এবার কিছু না বলে ঘৃণার সময় তাকিয়ে বলল, লাভ ইউ জনাব, প্রচন্ড ভালোবাসি আপনাকে। অহনের এত ভালো লাগছে ওর এই কাজগুলো, সে কৃত্রিম রাগ দেখানোরও যথেষ্ট রসদ মনে থেকে জোগাড় করতে পারছে না। তার কেমন চেহারায় হাসি ছড়িয়ে পড়ে যাচ্ছে। যতটুকু পারা যায় কথাগুলো এড়িয়ে দেওয়ারই চেষ্টা করছে অহন, কিন্তু ওর সৌন্দর্য কি এড়ানো সম্ভব? বারবার রেডির চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে ও যখন অবাধ্য চুলগুলো সরিয়ে নিজের কানে গুঁজে দেয়, তখন সে শ্বাস নিতেই যেন ভুলে যাচ্ছে। হৃদির ঠোঁট, শিশু সুলভ মায়াবী চেহারা, এগুলো তাকে চুম্বকের মতো আকর্ষণ করে। একটু আগে যে হৃদি চোখ মেরে নিজেই লজ্জা পেয়ে হেসে মুখে বিছানায় মুখ লুকিয়ে নিল, কি যে ভালো লেগেছে অহনের, তা ভাবনার ব্যাঘাত ঘটালো হৃদির মধুর ডাক। স্যার, কি? ফিসফিস করে হৃদি বলল, ভিডিও কলে যেভাবে আমি শুয়ে তাকিয়ে আছি, বিয়ের পর রাতে আমরা এইভাবে শুয়ে একজন আরেকজনকে দেখে গল্প করব। অহনের বুকে তোল পার শুরু হয়, গায়ে কাটা দেয়। সত্যি কি এইরকম কপাল তার আছে? এই মিষ্টি মেয়ে কি সত্যিই তার স্ত্রী হতে পারে? তার চুপ থাকা রেখে হৃদি পুনরায় বলল, অবশ্য আপনি যদি বিয়ে করেন তারপর হয়তো আমাকে পছন্দই না, তাই এসব স্বপ্নের আশাও করা বোকামি। পছন্দ না হলে ভিডিও কলে কথা বলতাম না রিদি। বলে থেমে গেল অহন। হৃদি নিজেকে এভাবে ছোট করে কথা বলে অহনের কেমন মাথা ঠিক থাকে না আজকাল। হৃদি মুচকি হেসে বলল, তার মানে পছন্দ করেন? তার যেন রাগই হলো, রাগান্বিত গলায় বলল, রোজ এগুলো কেন বলো? তুমি নিজেকে জানো না? আয়নায় দেখো না নিজেকে? তোমাকে অপছন্দ করার কি আছে? রোজ বলি যে আমাদের এই সম্পর্ক কেউ মানবে না, তুমি পড়ে আছো পছন্দ অপছন্দ নিয়ে। রেগে যাচ্ছেন কেন? জানি না, আমার সবকিছু কেমন অসহ্য লাগছে। কি করব, কি করতে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আপনি চাপ নিচ্ছেন তাই। অন্তত আমার সাথে মন খুলে কথা বলুন, এরপর দুজনেই চাপটা ভাগাভাগি করব, মানা না মানা নিয়ে কথা বলবো। আপনি যদি সত্যি আমাকে চান আবার আমার কাছে আড়াল রাখেন, তাহলে তো চাপ ফিল হবেই। অহন চুপ হয়ে গেল। হৃদি মুচকে হেসে বলল, আচ্ছা, একটা কাজ করা যাক। আমি আগামীকাল ভার্সিটি থেকে ফেরার পথে আন্টিকে দেখতে আপনাদের বাড়িতে যাব। আপনি তখন নিজের বিছানায় শুয়ে থাকবেন, আমি আপনার রুমে যাব, গিয়ে
পাশে বসে আপনার মাথায় হাত বুলিয়ে দেব। যদি আপনি আমাকে না চান তাহলে বিছানা থেকে উঠে বসবেন, আর যদি আমাকে ভালোবাসেন শুয়ে থেকেই কথা বলবেন। সহজেই আপনার ভালোবাসা প্রকাশ করা হবে। অন্যদিকে বলে থেমে গেল হৃদি। খানিকটা আবেগী শোনালো ওর গলা। অহন এতক্ষণ চুপ থাকলেও এখন বলল, অন্যদিকে কি? আমার ভীষণ শখ আপনার চুলে হাত বুলিয়ে দেওয়ার। বলে কল কেটে দিল হৃদি। অহন সোফায় চুপচাপ বসে রইল। এখন তো মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করতে না পারলে সে নিজেই পাগল হয়ে যাবে। বিছানায় যাওয়ার পরও সহজে ঘুম এলো না তার। ঘুম চোখে নামতেই 3টা বেজে গেল। রাতে একটা স্বপ্নও দেখলো সে। দেখলো হৃদি তার পাশে বেঘোরে ঘুমাচ্ছে, হাতে মেহেন্দি, গায়ে লাল বেনারসি শাড়ি। ওকে দেখতে এত মিষ্টি লাগছে যে সে বাতি জ্বালিয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে, চোখ সরাতেই পারছে না। হঠাৎই ফজরের আজান হয়। হৃদি ঘুম ভেঙে যায়। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কাঁচা ঘুম থেকে উঠে মুখে হাত দিয়ে ফিক করে হেসে উঠল, যেন সে ঘুমেই ছিল না। এরপর সত্যি ফজরের আজানও হলো। ঘুম ভেঙে গেল অহনের। উঠে বসার পর তার নিজেকেই পাগল পাগল লাগছে। বিকেলে 3:30টায় অহনদের বাড়ির সামনে এসে হৃদি রিক্সাকে থামতে বলল। ভাড়া চুকিয়ে এসে সোজা সাজেদা বেগমের রুমে ঢুকে সালাম দিয়ে দিল সে। তিনি ফোনে কার সাথে যেন কথা বলছিলেন, বুঝতে বললেন তাকে। ফোন রাখার পর বললেন, কেমন আছো মা? এতদিন পর আইতে মন চাইলো। হ্যাঁ আন্টি, ওই দিন হঠাৎ ফোন আসায় চলে গেলাম, তাই আজ মনে হলো দেখে যাই আপনাকে। ভালো করছো আসছো। তোমার মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার কোথায় দেখছি না যে? কি জানি, আজ এসে কইলো মাথা ব্যথা, তাই হয়তো শুইয়া রয়েছে। স্যারের কাছে আমার IELTS এর বিষয়ে কিছু বোঝার ছিল, দেখি গিয়ে ঘুমে নাকি জেগে আছেন। আসছি আমি। আচ্ছা যাও। অহনের দরজা ভেজানো ছিল। হৃদি ঠেলে খুলে সালাম দিল। অহন শুয়ে থেকে জবাব দিয়ে বলল, আসো। হৃদি লাজুক হেসে ভেতরে গেল। ওনার পরনে কালো ট্রাউজার, গায়ে ব্লু একটা গেঞ্জি। পাশ ফিরে শুয়ে আছেন। সে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি অন্যদিকে তাকে দাঁড়িয়ে বলল, আপনি আগে চোখ বুজে নিন। কেন? জানি না। আচ্ছা ঠিক আছে। বলে অহন মুচকি হেসে সোজা হয়ে বুকে হাত বেঁধে এক পায়ের ওপর আরেক পা রেখে শুয়ে রইল। হৃদি ওর দিকে ফিরে তাকালো। আস্তে আস্তে বসলো বিছানায়। তার শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করলো। ডান হাত বের করলো ও। কাঁপছে হাতটি। সে কাঁপা কাঁপা হাত নিয়ে অহনের কপালে রাখলো। তারপর আস্তে আস্তে আঙুল ডুবিয়ে দিল ওর চুলে। হৃদির ঘোর লেগে যাচ্ছে। মনে হচ্ছে রোজকার মতো কোনো স্বপ্ন দেখছে ও। ক্ষীণ সময় পর সে ফিসফিস করে বলল, স্যার, আজকে এই দিনটা কি সত্য? আমার বিশ্বাস হচ্ছে না। অহন চুপ করে রইল। হৃদি পুনরায় আবারও বলল, আমি জানতাম আপনিও আমাকে ভালোবাসেন, তাই অধিকার নিয়ে এত বাড়াবাড়ি করতে সাহস পেতাম। অহন চোখ খুলে পাশ ফিরে ওর হাতটি নিজের হাতে নিল। তারপর হৃদির দিকে তাকিয়ে বলল, তোমাকে ভালো না বেশে তো পারা যায় না। তোমার মিষ্টি মিষ্টি কথা, হাসি, সুন্দর চোখ, ঘন কালো চুল, মায়াবী চেহারা, এই সব কিছুর জন্য প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। হৃদির চোখে জলে ঝাপসা হয়ে এলো। সে এক হাতে মুছে নিল অশ্রু, চোখে হেসে বলল, ভাববেন না আমি ছিচকা দুনে। চোখে জল আসছে কারণ আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। সবই বাস্তব ম্যাডাম। একটা চিমটি দেন না হাতে প্লিজ। আপনি আমার হাতে হাত ধরে আছেন, এটা আমি কিভাবে বিশ্বাস করব বলুন? অহন ওর হাতে আলতোভাবে কামড় দিয়ে দিল। উফ করে উঠল হৃদি। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তাই বলে কামড় দিয়ে দেবেন? এবার ভালো করে বুঝলে তো বাস্তব নাকি স্বপ্ন। জি, বাস্তব স্বপ্নের মতো হয়ে গেছে। এখন আর শুয়ে থাকতে হবে না, উঠে বসুন। অহন উঠে বসলো। তারপর খানিকক্ষণ হাত ধরে বসে ওর দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ দিদি, আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আর এটা আজ তোমাকে জানিয়ে সত্যি নিজেকে অনেক হালকা লাগছে। স্যার, আমার একটা কথা রাখবেন? হ্যাঁ বলো। একবার আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারি? অহন চুপ হয়ে গেল, কিছু বলল না। হৃদি এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল অহনকে। হৃদির আজকাল অন্যরকম প্রশান্তি কাজ করছে। ওর সাহস বেড়ে গেছে হাজারো গুণ। অহন আস্তে করে বলল, এভাবে সারা জীবন জড়িয়ে রাখতে পারবে আমায়? খুব পারবো, এভাবেই শক্ত করে জড়িয়ে রাখবো আপনাকে। খুব ভালোবাসি আপনাকে। বলে ঠুপ করে একটা চুমু খেলো অহনের কপালে। অহনও তার ফাজিল প্রেয়সীকে শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করলো। তাদের ভালোবাসা খুব শীঘ্রই পূর্ণতা পাক, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি।